প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম করছি সবাইকে এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা। সো তোমাদের এইচএসসির পরীক্ষা শেষ, এখন শুরু হচ্ছে কি অ্যাডমিশন জার্নি। তো আমরা অনেক সময় এই জিনিসটা ভুল করি যে একাডেমিক অ্যাডমিশনের যে ডিফারেন্সটা এবং কোশ্চেন প্যাটার্নটা সেটা আমরা বুঝতে পারি না। দেখো, তোমার প্রিপারেশন নেওয়ার পূর্বে অবশ্যই প্রিভিয়াসের কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভালো করতে চাইলে অবশ্যই তুমি যদি হিসাব বিজ্ঞানের প্রিভিয়াসের কোশ্চেন প্যাটার্ন ধরতে পারো এবং বুঝতে পারো যে কোন টার্মগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ কোন টার্ম থেকে প্রতি বছর কোশ্চেন আসতেছে, তাহলে ডেফিনেটলি তুমি আগায় থাকবা। ঠিক আছে? সো আজকে আমি ফার্স্ট ক্লাস নিচ্ছি তোমাদের ফাউন্ডেশনের। তোমরা জানো, যদি তোমার ফাউন্ডেশন মজবুত হয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে তুমি হিসাব বিজ্ঞানে ফুল মার্ক ইনশিওর করতে পারবা। ঠিক আছে? এই জন্য দরকার হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার যে ম্যাথ আছে এগুলো সুন্দর করে নোট করা এবং শুরুতেই আইডেন্টিফাই করা কোন ইউনিভার্সিটির জন্য কোনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা করতে পারলে তুমি অনেক বেশি আগায় থাকতে পারবা। আর আমি আজকে স্পেশালি তোমাদের দুইটা টপিক পড়াবো। সমাপনী দাখিলা, যে টপিকটা থেকে লাস্ট ইয়ারে কোশ্চেন আসছে, এবং এই টপিকটা আমরা একটা ক্লাসে, মানে আজকের ক্লাসে একদম A to Z ক্লিয়ার করে দেবো তোমাদেরকে শর্টকাট ট্রিক্সে। তুমি প্রিভিয়াস ইয়ারে যে কোনো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করলে কনফিডেন্টলি সলভ করতে পারবা। ঠিক আছে? আমি হিসাব বিজ্ঞানটা সবসময় সবচেয়ে সহজ ভাষায় সহজভাবে পড়াই, বুঝতে পারছি? তো যারা যারা জয়েন করছি সবাইকে আবার ওয়েলকাম করছি। প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দিব, বন্ধুদেরকে নিয়ে আসবো। প্রত্যেকেই যারা যারা যুক্ত হয়েছো সবাই লাইভটি শেয়ার করে দিবা বন্ধুদেরকে। ঠিক আছে? আমিও শেয়ার করে দিচ্ছি। সবাই একটু শেয়ার করে ভাইয়াকে ডান লিখো, শুরুতে প্রত্যেকে একটু শেয়ার করে ডান লিখে দাও। আর নোট করতে হবে। অ্যাডমিশনে এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট যে তুমি নোট করতেছো কিনা। ঠিক আছে? যদি তুমি প্রপারলি নোট না করো তাহলে কিন্তু আলটিমেটলি প্রিপারেশন নেওয়া সত্ত্বেও তুমি 3 মাস 4 মাস পর দেখবে তোমার প্রিপারেশনটা গুছানো নাই। ঠিক আছে? সো আমাদের সাথে অলরেডি জয়েন করছে তামান্না ইসলাম, তারপরে সাবিত রায়ান জয়েন করছো, আফরিন জয়েন করছো। প্রত্যেকে সালাম দিয়েছে ভাইয়াপুরা, ওয়ালাইকুম সালাম। সো কাইন্ডলি প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দিব। আমি একটু শেয়ার করে দিচ্ছি শুরুতেই, তোমরা তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও একটু। ওকে, শেয়ার করে একটু ডান লিখে দাও ভাইয়াকে, শেয়ার করে একটু ডান লিখে দাও। আর আজকের ক্লাস করলে বুঝতে পারবা যে আসলে অ্যাকাউন্টিংটা কতটা সহজভাবে পড়া যায়, এবং অ্যাকাউন্টিং যে আসলেই অনেক কঠিন একটা সাবজেক্ট না, এটা তুমি খুব সহজে বুঝতে পারবা। তোমার বেসিক ক্লিয়ার থাকলে অ্যাকাউন্টিংয়ে ফুল মার্ক ইনশিওর করার কোনো ব্যাপার না। এবং আমাদের লাস্ট ইয়ারে তোমার পেইড বেসের ক্লাস থেকেই 20টা কোশ্চেনে কমন ছিল। ঠিক আছে? 20টা প্রশ্নে কমন ছিল, তার আগের বার 19টা কোশ্চেন কমন ছিল। তার মানে অবশ্যই আমরা সবচেয়ে বেশি জোর দিই কি বলতো, কোশ্চেন প্যাটার্নে। ওকে, সো অলরেডি সায়েম হোসেন খান ডান, আফরিন ডান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছি প্রত্যেকে একটু শেয়ার করে দেই, দ্রুত শেয়ার করে দেই দ্রুত। ওকে, আর সব কিছু ঠিকঠাক কিনা আমাকে একটু বলো। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখন চলে যাব আমাদের মূল ক্লাসে। ঠিক আছে? ওকে, সব কিছু ঠিকঠাক তো? ওকে, সো আমরা শুরু করব। দেখো, অ্যাডমিশন টাইম, তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমটা যতটুকু করবা বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে? এখন না বুঝে এলোমেলোভাবে অনেক ইফোর্ট দিলেও রেজাল্ট কিন্তু আসবে না। ওকে, সো আমরা আজকে যে দুইটা টপিক কমপ্লিট করব ইনশাল্লাহ, এই দুইটা টপিক থেকে প্রিভিয়াসের যত কোশ্চেন আসছে আজকে ক্লাস করলে তুমি একদম ইজিলি ধরতে পারবে এবং নিজে নিজে সলভ করতে পারবা। ঠিক আছে? সো আমরা শুরুতেই দেখতেছি, পেছনে দেখা যাচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। তুমি যার জন্য পরিশ্রম করতেছো, একবার যদি এই বিশ্ববিদ্যালয়টা, এই ফ্যাকাল্টিটা ঘুরে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার যেই এটাকে পাওয়ার যে একটা ইচ্ছা শক্তি, এটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে? এই জন্য যাদের সুযোগ আছে একবার হলে কি করবা, বিজনেস ফ্যাকাল্টি ঘুরে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে। ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছ এটা MBA বিল্ডিং, পাশে একটা BBA বিল্ডিং। সো তোমরা যখন চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন কিন্তু এই রুমগুলোতে তোমরা ক্লাস করবে। ঠিক আছে? ওকে, সো অবশ্যই এখন থেকে টার্গেট করো যে প্রতিদিন একদম রেগুলার আমরা 5 থেকে 7 ঘন্টা পড়াশোনা করব, মানে ধারাবাহিকভাবে করতে হবে। ঠিক আছে? এটা যদি টার্গেট করতে পারো তাহলে ইনশাল্লাহ প্রিপারেশনটা অনেক গুছানো হবে এবং দেখবা যে তুমি প্রিভিয়াসের কোশ্চেন সলভ করতে পারতেছো। ঠিক আছে? ওকে, সো আমরা শুরু করব এখনই। যারা যারা যুক্ত হইছো সবাইকে ওয়েলকাম। কাইন্ডলি যারা যারা এখনো শেয়ার করো নাই লাইভটি, একটু শেয়ার করে দাও।
তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসটি করতে পারে। ওকে ওকে, সো আমরা শুরু করি। দেখো আমরা শুরুতে শিখবো হচ্ছে সমাপনী দাখিলা। জাস্ট এই একটা স্লাইডে যেই টার্মগুলো দেখতে পাচ্ছ, যে লেখাগুলা, এতটুকুর মাধ্যমে ইনশাল্লাহ সমাপনী দাখিলা একদম পুরোটা আমরা কভার করব। ঠিক আছে, সো অ্যাডমিশন টাইম কিছু শর্টকাট ট্রিক্স অবভিয়াসলি অ্যাপ্লাই করতে হবে। তো আমরা হচ্ছে শুরু করি। দেখো এখানে প্রথমেই লেখা আছে সমাপনী দাখিলার মাধ্যমে জাবেদ এবং খতিয়ানের অস্থায়ী প্রেম হিসাবকাল শেষে জের শূন্য হয়। তার মানে সমাপনী দাখিলার মাধ্যমে জাবেদা, হ্যাঁ, এই যে জাবেদা এবং খতিয়ানের অস্থায়ী প্রেম হিসাবকাল শেষে জের শূন্য হয়। জাস্ট এই লাইনটা তোমার 3 সেকেন্ড বা 4 সেকেন্ড লাগবে মুখস্থ করতে, দুইবার পড়লেই। এই লাইনটা মনে থাকলে তুমি সমাপনী দাখিলার একদম সব কিছু কী করতে পারবা, মনে রাখতে পারবা। তো দেখো এটা একটু পড়ে ফেলো। সমাপনী দাখিলার মাধ্যমে জাবেদ এবং খতিয়ানের অস্থায়ী প্রেম হিসাবকাল শেষে জের কি হয়, শূন্য হয়। মনে থাকবে তো? তার মানে যে কোনো জিনিসের হচ্ছে যদি হচ্ছে অস্থায়ী প্রেম হয়, যে কোনো জিনিস অস্থায়ী যদি হয়, এটার রেজাল্টটা, এটার আউটপুটটা কি হবে, জিরো হবে। এটা নর্মাল, তাই না? ওকে, তো দেখো হিসাবকাল শেষে জের কি হয়, শূন্য হয়। প্রথমেই দেখো 1 নাম্বার এই জাবেদা মনে রাখবা, সমাপনী দাখিলা দেখানো হয় সাধারণ জাবেদার মাধ্যমে। তার মানে প্রশ্ন যদি আসে সমাপনী দাখিলা দেখানো হয় কিসের মাধ্যমে, কোন জাবেদার মাধ্যমে? ঠিক আছে, এখানে সমন্বয় দাখিলা আছে, সংশোধনী দাখিলা আছে, সাধারণ জাবেদা আছে। তা আমাদের হচ্ছে অনেক সময় কি থাকবে না, মনে থাকবে না। এই জন্য মনে রাখবা এই জাবেদা ধারা বোঝাচ্ছে সমাপনী দাখিলা দেখানো হয় সাধারণ জাবেদার মাধ্যমে। নাম্বার 1 সাধারণ জাবেদার মাধ্যমে। তারপর যদি আমরা দেখি 2 নাম্বার এই যে খতিয়ান, এই খতিয়ান ধারা বোঝাচ্ছে সমাপনী দাখিলা তৈরি করা হয় যদি আসে কিসের উদ্বৃত্ত বা জের নিয়ে, তাহলে কি হবে, এটা হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত বা জের নিয়ে, খতিয়ানের উদ্বৃত্ত বা জের নিয়ে। জাস্ট এই যে কনসেপ্ট ক্লিয়ার করতেছি না, একদম পুরোপুরি তুমি মনোযোগ দাও, 100% এখানে মনোযোগ দিতে হবে। দিতে পারলে দেখবা যে এই কনসেপ্টটুকু ক্লিয়ার হলে সমাপনী দাখিলার কোশ্চেন প্র্যাকটিস করা তোমার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো এইটুকু বুঝতে পারছি। তার মানে খতিয়ান ধারা বোঝাচ্ছে সমাপনী দাখিলা তৈরি করা হয় খতিয়ানের উদ্বৃত্ত বা জের নিয়ে। যদি কোশ্চেনটা আসে সমাপনী দাখিলা তৈরি করা হয় কিসের উদ্বৃত্ত বা জের নিয়ে, খতিয়ানের উদ্বৃত্ত বা জের নিয়ে। নাম্বার 3 এখানে দেখো আছে কি, এখানে আছে হচ্ছে অস্থায়ী প্রেম। স্যার এখানে আছে কি, এখানে আছে অস্থায়ী প্রেম। 3 নাম্বার এই অস্থায়ী প্রেম ধারা বোঝাচ্ছে সমাপনী দাখিলা দেওয়া হয় অস্থায়ী, ঠিক আছে, নামিক এবং অবাস্তব হিসাব, এই হিসাবগুলোর জের কী করা হয়, শূন্য করা হয় অথবা ভ্যানিশ করা হয়। তার মানে সমাপনী দাখিলার মাধ্যমে তোমার এই যে অস্থায়ী নামিক বা অবাস্তব এই হিসাবগুলোর জের শূন্য করা হয় বা ভ্যানিশ করা হয়। ঠিক আছে, তার মানে মনে রাখবা সমাপনী দাখিলার মাধ্যমে জাবেদা খতিয়ানের অস্থায়ী প্রেম, এই অস্থায়ী দ্বারা বোঝাচ্ছে সমাপনী দাখিলায় মূলত হচ্ছে এই যে অস্থায়ী, এটার আরেকটা নাম নামিক, এটার আরেকটা নাম হচ্ছে অবাস্তব, এই হিসাবগুলোর জের শূন্য করা হয় অথবা ভ্যানিশ করা হয়। গট ইট ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারছি? তার মানে এই যে টার্মগুলো, এই টার্মগুলো খুব ভালো করে কী করতে হবে, নোট করতে হবে। অ্যাডমিশন টাইমে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো, সেটা হচ্ছে তুমি যদি হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা টার্মের বিকল্প নাম জানো, তোমার কাছে মনে হবে না, তুমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দাও, যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষা দাও, তোমার কাছে মনে হবে না যে কোশ্চেনটা নতুন। কারণ হিসাব বিজ্ঞান কিন্তু সাধারণ জ্ঞান না যে তোমাকে আজকে সাম্প্রতিক একটা কোশ্চেন দিয়ে দিল। আগে যা ছিল ওই কোশ্চেনগুলো জাস্ট একটু এক্সচেঞ্জ করে দিবে, একটু আপডেট করে দিবে। এবং রিসেন্ট যা হচ্ছে, লাস্ট কয়েক বছরের কোশ্চেন দেখলে বুঝতে পারবা যে প্রিভিয়াসের কোশ্চেন একদম ডিরেক্টলি রিপিট হচ্ছে। ঠিক আছে, একদম ডিরেক্টলি রিপিট হচ্ছে। সব কিছু ঠিকঠাক তো ভাই? প্রত্যেকটা পয়েন্ট বুঝতে হবে। আমার ক্লাসে আসছো, প্রত্যেকটা পয়েন্ট বুঝতে হবে। তুমি যদি একবার না পারো আমি 2বার বলবো, 3বার বলবো, বাট রেসপন্স করতে হবে। ঠিক আছে, রেসপন্স করতে হবে বেশি বেশি। সো কাইন্ডলি হচ্ছে প্রত্যেকে অনেক বেশি বেশি রেসপন্স করবা। ঠিক আছে, ওকে। আমরা যেখানে ছিলাম যে তোমার অস্থায়ী ধারা বোঝাচ্ছে অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব, এই হিসাবগুলোর যে শূন্য করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে। 4 নম্বরে দেখো হিসাবকাল ধারা বোঝাচ্ছে, এখানে মনে রাখবা সমাপনী দাখিলা দেওয়া হয় এই যে হিসাবকাল অথবা সময়কাল ধারণা অনুসারে। এই হিসাবকাল এটার আরেকটা নাম কি বলতো, হিসাবকাল এটার আরেকটা নাম হচ্ছে সময়কাল। তার মানে হিসাবকাল এবং সময়কাল ধারণা অনুসারে সমাপনী দাখিলা তৈরি করা হয়। ঠিক আছে, সর্বশেষ দেখো জের শূন্য হয়। এই জের শূন্য দ্বারা বুঝে নিবা যে সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাবের জের শূন্য করা। ঠিক আছে, তার মানে সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য কি, সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাবের জের শূন্য করা। ঠিক আছে, জাস্ট এই ছোট্ট লাইনটুকু দ্বারা তোমরা হচ্ছে কি করতে পারবো, সমাপনী দাখিলা পুরোটা মনে রাখতে পারবা। এখন আসো কোন হিসাবগুলোর যে শূন্য করা হয়, কিভাবে শূন্য করা হয়, এটা আমরা শিখবো। বাট যতটুকু পড়ালাম এইটুকু সবার ক্লিয়ার কিনা, যতটুকু আমরা কনসেপ্ট ক্লিয়ার করলাম এতটুকু তোমাদের সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা?
ওকে, ঠিক আছে। এখন আমরা একটু দেখি এই সমাপনী দাখিলার মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাবের যে শূন্য করা। এখন আসি কোন হিসাবের যে শূন্য করা, কোন হিসাবের যে শূন্য করা, এটা হচ্ছে অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাবের যে শূন্য করা। তার মানে এই অস্থায়ী নামিক অবাস্তব হিসাবের যে শূন্য করা। এখন আসো অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব কোনগুলা? এই অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব কোনগুলা? এটা হচ্ছে সকল প্রকার আয়। তার মানে অস্থায়ী হিসাবগুলো হচ্ছে সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয় এবং হচ্ছে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে উত্তোলন এবং কোম্পানি ব্যবসার ক্ষেত্রে লভ্যাংশ। এই যে হিসাবগুলো দেখতে পাচ্ছ, এই হিসাবগুলোর যে কি করা হয়, এই হিসাবগুলোর যে শূন্য করা হয় কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। আয় যেমন আসবে, আয় যেমন আসবে, বিপরীত আয়ও এটাও একটা কি হিসাব? এই বিপরীত আয় এটাও একটা অস্থায়ী হিসাব। ব্যয় যেমন আসবে, বিপরীত ব্যয়টাও কি একটা অস্থায়ী হিসাব, এটাও আসবে। তার মানে এই যে অস্থায়ী, অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব হচ্ছে সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয়, উত্তোলন বা লভ্যাংশ। ঠিক আছে, বিপরীত আয় বিপরীত ব্যয় এটাও কি হবে? এটাও হচ্ছে তোমার অস্থায়ী হিসাব হবে। তার মানে এই হিসাবগুলোর যে একদম শূন্য করা হয় বা ভ্যানিশ করা হয় কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। ঠিক আছে, গট ইট ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারছি? তার মানে এই হিসাবগুলোর জের শূন্য করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে। বুঝতে পারছি তো? এই হিসাবগুলোর জের শূন্য করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে। ক্লিয়ার? ওকে, সো কমেন্টগুলো একটু কম দেখা যাচ্ছে, একটু তোমরা কাইন্ডলি, সব ঠিকঠাক তো? একটু ওকে, সবাই একটু নোট করে ফেলো, দ্রুত পড়তে গিয়ে নোট করে ফেলি, দ্রুত সবাই নোট করো। তার মানে ভাই সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের যে শূন্য করা। যদি প্রশ্ন আসে কোন হিসাবের যে শূন্য করা, তাহলে হবে অস্থায়ী নামিক বা অবাস্তব। তার মানে অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাবের যে শূন্য করাটাই হচ্ছে সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য। এখন আসে সকল প্রকার আয়, ব্যয়, উত্তোলন বা লভ্যাংশ, এগুলো হচ্ছে অস্থায়ী হিসাব। এখন সকল প্রকার আয় তো আমরা চিনি, আয় চিনি না? যেমন সেবা আয় হতে পারে, ঠিক আছে, তোমার বিক্রয় হতে পারে, কমিশন প্রাপ্তি হতে পারে, এগুলো আয়। আমরা ব্যয়গুলো চিনি, বেতন, বিজ্ঞাপন, এইগুলা। ঠিক আছে, তার মানে এগুলো হচ্ছে অস্থায়ী হিসাব। এই হিসাবগুলা সমাপনী দাখিলার মাধ্যমে আমরা শূন্য করি। আর স্থায়ী হিসাব কোনগুলো বলো তো? স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব, এই স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব সমাপনী পরবর্তী রেও মিলে যায়। এবং এই যে স্থায়ী, এই যে স্থায়ী অথবা এটার আরেকটা নাম হচ্ছে বাস্তব হিসাব, স্থায়ী বা বাস্তব হিসাব, এই হিসাবগুলো কি করা হয়? এইগুলো আবার সমাপনী পরবর্তী রেও মিলে যায়। মনে করো সম্পদ, ঠিক আছে, মনে করো সম্পদ, তারপর হচ্ছে দায়, তারপর হচ্ছে মূলধন। তার মানে সম্পদ, দায়, মূলধন। ঠিক আছে, সম্পদ, দায় এবং হচ্ছে কি মূলধন অথবা মালিকানা সত্ত্ব, এইগুলো হচ্ছে স্থায়ী হিসাব অথবা বাস্তব হিসাব। এই হিসাবগুলো কিন্তু সমাপনী দাখিলার মাধ্যমে শূন্য করা হয় না। এই হিসাবগুলো কি করা হয়? সমাপনী পরবর্তী রেও মিলে নেওয়া হয়। এই হিসাবগুলো কি হয়? এই হিসাবগুলো সমাপনী পরবর্তী রেও মিলে যায়। এই হিসাবগুলো আবার কি হয়? সমাপনী পরবর্তী রেও মিলে চলে যায়। ঠিক আছে, তার মানে সমাপনী পরবর্তী রেওয়া মিলে কোন হিসাবগুলো যায়? এটা হচ্ছে সকল প্রকার স্থায়ী হিসাব অথবা বাস্তব হিসাব। স্থায়ী হিসাব কোনগুলা? সম্পদ, দায় এবং হচ্ছে মূলধন। ঠিক আছে, সম্পদ, দায় এবং হচ্ছে মূলধন, এই হিসাবগুলো হচ্ছে স্থায়ী হিসাব। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, সো ফাহমিদা সুলতানা, তারপর হচ্ছে সেলিম হোসেন, তামান্না ইসলাম, টপিকের নাম কি? সমাপনী দাখিলা। গট ইট, হ্যাপি, দিদার। ক্লিয়ার? ওকে, গ্রেট। সো ক্লিয়ার হলে এবার আমি হচ্ছে আয় ব্যয় কীভাবে বন্ধ করে এটা হচ্ছে যখন কোশ্চেন প্র্যাকটিস করাবো তখন বুঝাবো। বাট এতটুকু ক্লিয়ার হলে আমরা এবার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ শুরু করে দিব। সবাইকে রিকোয়েস্ট করতেছি প্রত্যেকের সাথে সাথে নোট করা লাগবে, না বুঝলে বলবা সাথে সাথে। ঠিক আছে, না বুঝলে সাথে সাথে বলবা এবং সাথে সাথে কি করতে হবে? নোট ডাউন করতে হবে। আমরা সরাসরি কোশ্চেন সলভ করব। প্রথমেই দেখো নিচের কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? সো তুমি যদি প্রথম থেকে ক্লাস করো, আমি বিশ্বাস করি, 100% বিশ্বাস করি এই যে এই কোশ্চেনটা তুমি নিজে আনসার করতে পারবা। কারণ কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করা দেওয়া হয়? আমরা জানি সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের জের বন্ধ করা। কোন হিসাবের জের বন্ধ করা? সকল প্রকার অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাবের জের ক্লোজ করা অথবা বন্ধ করা, তাই না? সো তাহলে কোন হিসাবটা বন্ধ করা হবে? এটা হচ্ছে, একটু দেখো কোনটা অস্থায়ী হিসাব আছে।
কি টপিক এটা কেউ একটু বলেন। সমাপনী দাখিলা, এর আগেও বললাম সমাপনী দাখিলা, ঠিক আছে। ওকে, তার মানে ভাইয়া এখানে নিচের কোন হিসাবটি সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করা হবে অথবা বন্ধ করে দেওয়া হবে। এখানে দেখো এই যে মূলধন এটা একটা স্থায়ী হিসাব, অনুপার্জিতা এটা একটা দায়, তার মানে এটাও একটা স্থায়ী হিসাব। তারপর দেখো অগ্রিম বীমা, এই অগ্রিম বীমা কি একটা সম্পদ, তার মানে এই তিনটাই হচ্ছে স্থায়ী হিসাবে। এগুলো কি করবে, সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে, ঠিক আছে। বাট এই যে উত্তোলন দেখতে পাচ্ছ, এই উত্তোলনটা হচ্ছে একটা অস্থায়ী হিসাব। এই উত্তোলনটা কি একটা অস্থায়ী হিসাব। এই হিসাবটা কি করা হয়, এই হিসাবটা সমাপনী দাখিলার মাধ্যমে শূন্য করা হয়, ঠিক আছে। এই হিসাবটা সমাপনী দাখিলার মাধ্যমে কি করা হয়, এই হিসাবটা সমাপনী দাখিলার মাধ্যমে শূন্য করা হয়, জেডটা শূন্য করা হয়। ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে, অলরেডি অনেকে আনসার করছো। ফাহমিদা সুলতান আনসার করছো, লিলি অ্যালেন আনসার করছো, সাইম আনসার করছো, থ্যাংক ইউ। ওকে, সো বুঝতেছি তো। তার মানে এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা লাস্ট ইয়ারে আসছে। টপিকটা ইজি হলো, টপিকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই টপিকটা থেকে কিন্তু প্রায় কোশ্চেন আসে, বুঝতে পারছি। তাহলে ভাইয়া হিসাব বছর শেষে বন্ধ করে দেওয়া হবে উত্তোলন হিসাবটা, এটা একটা অস্থায়ী হিসাব, নামিক হিসাব, অবাস্তব হিসাব। আর প্রথম যে তিনটা দেখতে পাচ্ছ, এই তিনটা হচ্ছে বাস্তব হিসাব। আর এই হিসাবটা কি করা হয়, সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায়, ঠিক আছে। আর ওই হিসাবগুলো সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করে দেওয়া হয়। ওকে, সো রীতিমা সাহা, হ্যাঁ, তারপর হচ্ছে স্পৃহা সাহা। ওকে, সো তোমরা কি দুজনকে বোন নাকি, নাম তো অলমোস্ট সেম। ওকে, যাই হোক, সো সবাই হচ্ছে আনসার করছো, ডি নাম্বারটা অল আর কারেক্ট। ভাইয়া 4 নাম্বারটা ভাইয়া একটু বলে রাখি, ইশাক মনির সাথে সাথে হচ্ছে কি করবা, সাথে সাথে একটু বললে ভালো হয়, ঠিক আছে। কারণ একটা কোশ্চেন যদি আমি তোমাকে মনে করো যখন বুঝাচ্ছি তখন তুমি 2বার 3বার 4বার বলো, কোনো প্রবলেম নাই। বাট পরবর্তীতে ওই স্লাইডে চেঞ্জ করলে এটা সবার জন্য বিরক্তিকর, ঠিক আছে। একটু সাথে সাথে বলার ট্রাই করবা। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2। এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে কোন হিসাবটি বছর শেষে বন্ধ করে দেওয়া হয়। সেম কোশ্চেন, জাস্ট একটু প্যাটার্নটা ভিন্ন, তাই তো। তাহলে এখানে দেখো অনুপার্জিত রাজস্ব বা আয়, এটা একটা দায়, তার মানে এটা একটা স্থায়ী হিসাব। তারপর পুঞ্জীবিত অবচয়, এটা একটা বিপরীত সম্পদ, এটা একটা বিপরীত সম্পদ, তার মানে এটাও কি, এটাও হচ্ছে তোমার একটা স্থায়ী। কুড়ি সঞ্চিতি, এটাও একটা বিপরীত সম্পদ। তাহলে এখানে কোন হিসাবটা অস্থায়ী হিসাব বলো তো। অস্থায়ী হিসাব হচ্ছে ক্রয় ফেরত। এই যে ক্রয় ফেরত, এটা একটা অস্থায়ী হিসাব, কারণ এই যে ক্রয় ফেরত এটা হচ্ছে কি একটা বিপরীত ব্যয়। ক্রয় ফেরত কি একটা বিপরীত ব্যয়, এবং এখানে ব্যয় যেমন হচ্ছে তোমার স্থায়ী অস্থায়ী হিসাব, বিপরীত ব্যয়গুলোকে অস্থায়ী হিসাব। তার মানে ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, এগুলো কি একটা অস্থায়ী হিসাব। তাহলে বন্ধ করে দেওয়া হবে কোনটা, ক্রয় ফেরত। ক্লিয়ার, এই যে ক্রয় ফেরত এটা কি করা হবে, তখন বন্ধ করে দেওয়া হবে, বুঝতে পারছি। ক্রয় ফেরতটা তাহলে বন্ধ করে দেওয়া হবে। ওকে, সো স্পৃহা সাহা, এখানে কমেন্টগুলো কেমন জানে একদম আলো দেখা যাচ্ছে না, নামগুলো দেখতেও খুব কষ্ট হচ্ছে, তোমরা বুঝতে পারতেছো তো। ক্লিয়ার, ওকে, 2 নাম্বার, ইয়েস। আর সবাই আনসার করছে। তাহলে কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেবে, ক্রয় ফেরতটা, কারণ এটা একটা কি অস্থায়ী হিসাব। গট ইট ডিয়ার স্টুডেন্টস। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। নিচের কোনটা অস্থায়ী হিসাব। এবার ডিরেক্টলি বলছে, এবার বলে নাই যে কোনটা সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করতে হবে, বন্ধ করতে হবে, এবার ডিরেক্টলি বলছে কোনটা অস্থায়ী হিসাব। সো ঝটপট অ্যান্সার করো। দেখি তোমরা যদি শুরু থেকে ক্লাস যারা শুরু থেকে আসছো, আমি জানি প্রত্যেকে আনসার করতে পারবা। এখানে দেখো অস্থায়ী একটা নাম জানলে হবে না, অস্থায়ী আরেকটা নাম কি বলতো, নামিক হিসাব। অস্থায়ী নামিক, এবং এটা আরও একটা নাম আছে, সেটা হচ্ছে অবাস্তব হিসাব। তার মানে অস্থায়ী নামিক বা অবাস্তব হিসাব, এই হিসাবগুলোর যে কি করা হয়, শূন্য করে দেওয়া হয় অথবা বন্ধ করে দেওয়া হয়। তাহলে এখানে অস্থায়ী হিসাব কোনটা দেখো তো, নগদান হিসাব একটা সম্পদ, মজুদ পণ্য একটা সম্পদ মানে চলতি সম্পদ, পুঞ্জীবিত হচ্ছে একটা বিপরীত সম্পদ, ব্যাংক হিসাব একটা চলতি সম্পদ হিসাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ওমো নাম্বার যে কোশ্চেনটা আছে, ভাড়া হিসাব, এটা হচ্ছে তোমার একটা অস্থায়ী হিসাব। তার মানে এটা হচ্ছে অস্থায়ী হিসাব। এবার ডিরেক্টলি বলছে নিচের কোনটি অস্থায়ী হিসাব। তো দেখো প্রতি বছর এই টপিকটা থেকে প্রশ্ন আসতেছে, তার মানে এই টপিকটার তুমি যদি জাস্ট বেসিকটা জানো, কোশ্চেনটা হয়তো একটু এক্সচেঞ্জ করে দিবে, বাট আহামরি কিন্তু অনেক কঠিন এই টপিকগুলা। এই টপিকগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসতেছে। তুমি যদি এভাবে আইডেন্টিফাই করতে পারো এই টপিকগুলো, দেখবা যে অ্যাডমিশনে তুমি হিসাব বিজ্ঞানে ফুল মার্ক পাবে, 20-এর মধ্যে 20 পাবে।
ঠিক আছে। আর অবশ্যই অবশ্যই প্রত্যেকটা টার্মের বিকল্প নাম মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। প্রত্যেকটা টার্মের কী করবা, বিকল্প নাম মনে রাখবা। ওকে, হ্যাপি আনসার করছো, তারপরে ঋতু আনসার করছো, আর বাকি যারা আনসার করি নাই দ্রুত একটু আনসার করার ট্রাই করি। দেখো আমি তোমাদের কেন আনসার করতে বলি, তুমি যদি কোশ্চেনটা পড়ো, অপশনগুলো দেখো, তারপর ডিসিশন নাও যে কোনটা কার্ড অ্যান্সার হবে, একটু নিজের মাথা খাটাও, তাহলে কিন্তু এই জিনিসটা তোমার মাথায় অটোমেটিক সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু অটোমেটিক তোমার মাথায় সেভ হয়ে যাবে। ওকে, আসো তোমাদের জন্য আমাদের ডিউ আইসিউ ব্যাচ গ ইউনিট। সো এই ব্যাচে ভর্তি চলছে, এবং এখানে যে টিচার প্যানেল দেখতে পাচ্ছ, একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাংলাদেশের কি সেরা টিচার প্যানেল, ঠিক আছে। কারণ এখানে যাদেরকে দেখতে পাচ্ছ প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেকেই হচ্ছে পড়াশোনা কমপ্লিট করছে অনেক আগে, যেমন তোমাদের শিমুল স্যার, মহাসিন স্যার, সুফিয়ান স্যার, এবং আমরা পড়াশোনা করতেছি, ঠিক আছে। অ্যাডমিশনও 4 বছরের অভিজ্ঞ আমরা, ঠিক আছে, তারা 20 বছর প্লাস অভিজ্ঞ। তার মানে টিচারকে একদম বেস্ট, বাংলাদেশের সেরা টিচার প্যানেল। পাশাপাশি হচ্ছে এখানে আমরা দেখো কি দিচ্ছি, আমরা তোমাদের এই কোর্সে ক্লাস দিচ্ছি, রিটেন এমসিকিউ 2টা, একদম ডিটেলস তোমরা দেখে নিবে এখানে। পাশাপাশি দেখো আমরা হচ্ছে এগুলোর পাশাপাশি এই যে তোমাদের ডিউ টার্গেট বুক, ভোকাবুলারি বুক, পূর্ণাঙ্গ লেকচার শিট একদম প্রিন্টেড, এটা কি করব এই কোর্সের সাথে একদম ফ্রিতে দিব, ঠিক আছে। সো এখন ভর্তি হলে কিন্তু তোমাদের জন্য স্পেশাল অফার, তুমি স্পেশাল অফারে 4199 টাকা কি করতে পারবে, ভর্তি হতে পারবে। সময় সুযোগ বারবার আসে না, সময় এবং সুযোগ সব সময় আসে না, বারবার আসে না, যখন আসে অবভিয়াসলি এই সুযোগটা কাজে লাগাতে হবে। কাজে লাগাতে পারলে তুমি জীবনে কি হবে, সফল হবে। আর যদি এই সুযোগটা কাজে লাগাতে না পারো, তাহলে এখন যে ইফোর্টটা তুমি দিচ্ছ এর থেকে 1000 গুণ বেশি ইফোর্ট দিলে পরবর্তীতে এই সুযোগটা আর পাবে না, ঠিক আছে। এই জন্য সময়ের কাজ সময় করতে হবে। তোমরা জানো এই স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোর, অসময়ের কত ফোর, 10 ফোর। এই ট্রান্সলেশনগুলো তোমাদের আসবে, ঠিক আছে। সিনিয়র শিক্ষার্থীদের জন্য এই ট্রান্সলেশনগুলো আসবে। সো দ্রুত ভর্তি হয়ে যাও। এখন যদি পেজে নক দাও, তোমাদের জন্য ডিসকাউন্ট আছে, বলবা যে ক্লাস থেকে আসছি, তাহলে আলাদা ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। কে কে ভর্তি হয়েছে এখানে, কে কে আসো আমাদের কোর্সে অলরেডি ভর্তি আসো, ডিওয়াইসে বেসে কে কে ভর্তি হয়েছে একটু হাত তুলি, তো হাত তুলি দেখি কে কে ভর্তি হয়েছি। ওকে, সো আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। একটু বলো, যখন নিট ক্ষতি হয় আয় বিবরণী কি হবে। এই যে দেখো এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, এই কোশ্চেন মানে এই টপিকটায়, তো আমরা হচ্ছে এখনো কি করে বন্ধ করি নাই। সো এটা যারা পারো একটু আনসার করার ট্রাই করো। এই 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 কোশ্চেনটা দিয়ে আমি সমাপনী দেখলে এটা কীভাবে ক্লোজ করে এটা তোমাদেরকে A to Z শেখাই দিব, ঠিক আছে। আমি হচ্ছে A to Z তোমাদেরকে শেখাবো। স্যার টাকা পাঠানোর সময় মার্চেন্ট নাম্বার চাই, ওখানে কি বসাবো। সো একটু পেজে নক দাও, কাইন্ডলি একটু পেজে নক দাও, অথবা হেল্প নাম্বার ফোন দিলেই ইনশাল্লাহ তোমাকে ডিটেলস তারা বলবে এবং সহযোগিতা করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি রেগুলার অফারটা হচ্ছে নিতে পারো না। এখানে অনেকে ভর্তি হয়ে গেছে আমাদের, চক্রবর্তী, তামান্না, তারপর হচ্ছে অর্পা, হেমি, গ্রেট। সো অল আর ওকে। সো তারপর হচ্ছে চক্রবর্তী, পিসি, তামান্না, ওকে। সো অনন্তিকা বণিক, মোহাম্মদ শিহাব, ফাহমিদা সুলতানা, ওকে। সো সবার সাথে দেখা হচ্ছে ক্লাসে, তাই না। সো তোমাদের সুযোগ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলে আসবা, ভাইয়েরা ক্যাম্পাস ঘুরে দেখাবে। স্বপ্নটা কি, এই ক্যাম্পাসকে পাওয়ার জন্য, ঢাকা ইউনিভার্সিটিকে পাওয়ার জন্য, তখন দেখবা যে আরও বেশি তোমার কী করে ভিতরে একটা ইচ্ছা মানে ইচ্ছা জাগবে। ওকে ওকে, সবাইকে ওয়েলকাম। যারা যারা ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যাও। দেখো এটা যারা পারে একটু আনসার করে ট্রাই করো, যারা না পারে আমরা একটু খেয়াল করি। আয়কে আমরা সর্বপ্রথম আয়কে বন্ধ করব, সমাপনী দাখিলার মাধ্যমে কীভাবে এই সবগুলো বন্ধ করে আমরা একটু দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। মনে করো শুরুতে আমরা বন্ধ করব আয়, ওকে। মনে করো আমরা শুরুতে সমাপনী দাখিলার মাধ্যমে আয় বন্ধ করব। দেখো আয় সমূহ যদি আমি বন্ধ করি, এই আয় সমূহর জের কি বলতো, ক্রেডিট। তার মানে আমি যখন সমাপনী দাখিলার মাধ্যমে আয়কে বন্ধ করব, আয় যেহেতু ক্রেডিট, আয় হয়ে যাবে ডেবিট। তার মানে আয় বা সেবা আয় সমূহ হয়ে যাবে, আয় বা সেবা আয় সমূহ হয়ে যাবে তখন ডেবিট। যখন আমি বন্ধ করব এটা হয়ে যাবে ডেবিট, এবং এটাকে আমরা স্থানান্তর করে দিব আয় সারাংশ হিসাবে। তার মানে আয় সারাংশ অথবা আয় বিবরণী হিসাব হয়ে যাবে ক্রেডিট, আয় সারাংশ অথবা আয় বিবরণী হিসাব হয়ে যাবে ক্রেডিট। আমরা আয়কে বন্ধ করে দিলাম, ঠিক আছে। আমি এখানে ডিরেক্টলি শিখাচ্ছি, এই জন্য এটা আনসার করতেছি না ডিরেক্টলি। তার মানে আমরা শুরুতে কী করলাম, আয়কে বন্ধ করলাম,
আয় ছিল ক্রেডিট, আয়কে বন্ধ করলে আয় হবে ডেবিট, এবং এটাকে স্থানান্তর করতে হবে আয় সারাংশ হিসাবে। ঠিক আছে, আয় সারাংশ হিসাবে। তারপর যদি আমরা হচ্ছে ব্যয়কে বন্ধ করি, মনে করো আমরা যখন ব্যয়কে বন্ধ করব, ব্যয় সকল প্রকার ব্যয়, এই যে ব্যয় বা খরচ, এই ব্যয় বা খরচ কি বলতো, এই ব্যয় বা খরচ হচ্ছে ডেবিট, ব্যয় বা খরচ হচ্ছে ডেবিট। তার মানে এই ব্যয় বা খরচ হচ্ছে ডেবিট। আমি যখন সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করব, তখন এই ব্যয়সমূহ বা খরচসমূহ হয়ে যাবে ক্রেডিট। যখন বন্ধ করব তখন ব্যয়সমূহ বা খরচসমূহ হয়ে যাবে ক্রেডিট, এবং আয় সারাংশ হিসাব কী হবে, আয় সারাংশ হিসাব হয়ে যাবে ডেবিট। আয় সারাংশ হিসাব হয়ে যাবে বা আয় বিবরণী হিসাব হয়ে যাবে ডেবিট। ঠিক আছে, আয় বিবরণী হয়ে যাবে ডেবিট। এবার আমরা এই যে নিট ক্ষতি অথবা নিট মুনাফাকে বন্ধ করব। এই দুইটা তো একদম সহজ ছিল, তাই না? এই দুইটা একদম সহজ ছিল, এই দুইটা নিয়ে কারো কোনো প্রবলেম আশা করি হবে না, বাট আমি পরবর্তী দুইটা তোমাদেরকে সলভ করে দিব। ঠিক আছে, ওকে, হ্যাপি আনসার করে ফেলছো, থ্যাংক ইউ। যারা অনেক আনসার করছো, যারা যারা আনসার করছো থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আমরা একটু ডিটেলস শিখতেছি, বাকিগুলো শিখাই দিচ্ছি। এবার দেখো, এবার আমরা বন্ধ করব হচ্ছে নিট মুনাফা এবং নিট ক্ষতি। এবার আমরা বন্ধ করব নিট মুনাফা এবং নিট ক্ষতি। ঠিক আছে, এবার আমরা বন্ধ করব নিট মুনাফা এবং নিট ক্ষতি। দেখো, আমরা প্রত্যেকে জানি নিট ক্ষতি এটা হচ্ছে ডেবিট। নিট ক্ষতিটা কি বলতো, ডেবিট। আর নিট মুনাফাটা কি বলতো, নিট মুনাফাটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, নিট মুনাফা কি, তাহলে নিট মুনাফা হচ্ছে ক্রেডিট। এখন দেখো, মনে রাখবা আয় সারাংশ, এই যে আয় সারাংশটা আছে, এই আয় সারাংশ হিসাবে, এই আয় সারাংশ হিসাবে ডেবিট জের মানে হচ্ছে, ডেবিট জের মানে হচ্ছে আয় সারাংশ হিসাবে ডেবিট জের মানে হচ্ছে নিট ক্ষতি, আর এই আয় সারাংশ হিসাবে ক্রেডিট জের মানে হচ্ছে নিট মুনাফা। এখন আমি যখন এই নিট ক্ষতিকে বন্ধ করব, এই নিট ক্ষতি হচ্ছে ডেবিট, তাহলে নিট ক্ষতি যেহেতু ডেবিট, নিট ক্ষতি যেহেতু ডেবিট, বন্ধ করলে কি হবে, নিট ক্ষতি হবে ক্রেডিট। তারপরে নিট ক্ষতি হচ্ছে ডেবিট, বন্ধ করলে হবে ক্রেডিট। এখন দেখো, আমরা জানি আয় সারাংশ হিসাবে ডেবিট জের মানে হচ্ছে নিট ক্ষতি। আমি যখন সমাপনী দাখিলার মাধ্যমে নিট ক্ষতিকে ক্লোজ করব, আমি ডিরেক্টলি নিট ক্ষতি লিখব না, আমি কি লিখব, আয় সারাংশ। যেহেতু নিট ক্ষতি ছিল হচ্ছে ডেবিট, বন্ধ করলে হবে ক্রেডিট, আমি ডিরেক্টলি নিট ক্ষতি লিখব না, আমি লিখব আয় সারাংশ। কি লিখব, আয় সারাংশ। আমি লিখব এই আয় সারাংশ হিসাব, কি লিখব, আয় সারাংশ হিসাব হয়ে যাবে ক্রেডিট, কারণ ক্ষতি ছিল ডেবিট, বন্ধ করলে হয়ে গেল ক্রেডিট। এবার এই আয় সারাংশকে আমরা কি করব, মূলধন হিসাবে স্থানান্তর করব। কি করব, মূলধন হিসাবে স্থানান্তর করব, মূলধন হিসাবে স্থানান্তর করব। তার মানে মূলধন হিসাব হয়ে যাবে ডেবিট। ঠিক আছে, মূলধন হিসাব হয়ে যাবে ডেবিট। তার মানে নিট ক্ষতি আমি ডিরেক্টলি লিখতে পারবো না, নিট মুনাফা আমি ডিরেক্টলি লিখতে পারবো না, এখানে আমি লিখে ফেলবো আয় সারাংশ অথবা আয় বিবরণী। ক্লিয়ার, গট ইট ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারছি? ওকে, সো অলরেডি সাইম আনসার করছে, সুলতানা রোকেয়া, লিলি আনসার করছো, লিলি আলেন, তারপর ইতি আনসার করছে, সুলতানা রোকিয়া। ওকে, সো দুই হচ্ছে অনেকে ক নম্বর আনসার করছে বলে, বাট এটা হচ্ছে ভুল হয়েছে। আমাদের আনসার হবে কি তাহলে, মূলধন হিসাব ডেবিট। তার মানে এখানে বলছে আয় বিবরণী কি হবে, আয় বিবরণী হবে ক্রেডিট, আর মূলধন হিসাব হবে ডেবিট। তার মানে আয় বিবরণী ক্রেডিট, মূলধন হিসাব হবে কি ডেবিট। তাহলে কি কোনটা, এই গ নম্বরটা কি এখানে কারেক্ট আনসার, গ নম্বরটা কারেক্ট আনসার। যারা যারা গ নম্বর আনসার করছে অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা গ নম্বর আনসার করছে অল আর কারেক্ট। এই তো শাহানাজ বেগম আনসার করছো 4C নাম্বার, ওকে গ্রেট। বুঝতে পারছি তাহলে, ওকে। ক্লিয়ার তো, ওকে। তো নিট মুনাফাটাও সেম, নিট মুনাফা যদি ক্রেডিট হয়ে যাবে ডেবিট, বন্ধ করলে আমরা নিট মুনাফা লিখবো না, লিখবো আয় সারাংশ অথবা আয় বিবরণী হিসাব ডেবিট, আর মূলধন হিসাব কি ক্রেডিট, দ্যাটস ইট। আর মূলধন হিসাব কি ক্রেডিট। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5। বলছে নিচের হিসাবগুলো কোনটি কখনো সমাপনী উত্তর রেও মিলে যায় না। তার মানে এই সমাপনী উত্তর রেও মিলে যায় না ধারে কি বোঝাচ্ছে, সমাপনী উত্তর মানে কি, সমাপনী পরবর্তী রেও মিলে যায় না। তার মানে কোন হিসাবগুলা সমাপনী পরবর্তী রেও মিলে যাবে না। আমরা কি জানি যে সমাপনী পরবর্তী রেও মিলে যাবে না, অস্থায়ী হিসাবগুলা, নামিক হিসাবগুলা, অবাস্তব হিসাবগুলা। তার মানে অবাস্তব
অস্থায়ী, নামিক, এই সবগুলা সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে না। বুঝতে পারছি? এই সবগুলা কি সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে না, এই সবগুলো সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে না। ওকে, সো সবাই ক্লিয়ার বলতেছে। আমরা হচ্ছে স্টুডেন্ট কমে যাচ্ছি, কারণ কি সবাই একটু মেনশন দাও, তোমাদের বন্ধুদের মেনশন দাও, মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসো, ক্লাসে যুক্ত করে দাও। ঠিক আছে, 5 হচ্ছে বি নম্বর, অনেকে আনসার করছো। তো দেখো এখানে অনর্জিত রাজস্ব এটা একটা দায়, অনর্জিত রাজস্ব এটা একটা দায়, প্রদায় লভ্যাংশ এটা একটা দায়, তার মানে এগুলো স্থায়ী হিসাব। প্রদায় সুদ এটাও একটা দায়, মানে চলতি দায়। তারপর পুঞ্জীবিত আবাস এটা একটা বিপরীত সম্পদ, তার মানে প্রত্যেকটাই হচ্ছে এখানে অস্থায়ী, স্থায়ী হিসাব। বাট এই যে আয়কর এটা একটা ব্যয়ের মতো কাজ করে, তার মানে আয়কর এটা কি একটা অস্থায়ী হিসাব, আর এটা আমাদের সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে না। আয়করটা কি, এই আয়করটা সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে না। কেন যাবে না? কারণ এটা একটা অস্থায়ী হিসাব, এটা একটা নামিক হিসাব। এই হিসাবটার যে কী করা হবে, শূন্য করা হবে। এই হিসাবটা যে শূন্য করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে কিসের মাধ্যমে? এটা হচ্ছে তোমার সমাপনী দাখিলার মাধ্যমে। তাহলে তাহলে এই হিসাবগুলো কি সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে? যাবে না। সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায় কোনগুলা? স্থায়ী হিসাবগুলা, বাস্তব হিসাবগুলা। ঠিক আছে, কোনগুলো বাস্তব হিসাব? আমরা প্রত্যেকে মুখস্থ করে ফেলবো। বাস্তব হিসাব হচ্ছে কি সকল প্রকার সম্পদ, দায়, মূলধন। আর অস্থায়ী হিসাব কোনগুলা? অস্থায়ী হিসাব হচ্ছে তোমার আয়, ব্যয়, উত্তোলন, এইগুলা। সবাই একটু বন্ধুদেরকে মেনশন দাও। ঠিক আছে, একটু মেনশন দিয়ে ক্লাসে যুক্ত করে দাও। ইয়েস মোহাম্মদ শিহাব, গ্রেট। ওকে গ্রেট, প্রত্যেকে আনসার করতেছি, থ্যাংক ইউ। তো তোমাদের জন্য ক্লাব হয়ে যেতে পারে, কারণ প্রত্যেকে চেষ্টা করতেছে ভালো। ওকে গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। সমাপনী দাখিলা জাবেদা এবং খতিয়ানভুক্ত করার পর কোন হিসাবটি ব্যালেন্স শূন্য হয়? তার মানে কোন হিসাবের ব্যালেন্সটা শূন্য হবে বলো তো? কোন হিসাবের ব্যালেন্স শূন্য হবে? আমরা জানি এই যে ব্যালেন্স শূন্য হবে অস্থায়ী হিসাবে, একটু খুঁজে দেখো না, এই যে যে প্রত্যেকটা কোশ্চেন দেখতেছো একই প্যাটার্নের, এবং তোমার মনে হতে পারে ভাইয়া এই জাস্ট এভাবেই কি প্রশ্ন আসবে? হ্যাঁ, প্রতি বছর আসতেছে, তোমাদের সময় কেন আসবে না? এই কোশ্চেনগুলো প্রতি বছর আসতেছে, তার মানে কি তোমাদের সময় আসবে। ওইটা হচ্ছে প্রদায় লভ্যাংশ ছিল, শুধু লভ্যাংশ না। ঠিক আছে, যদি শুধু লভ্যাংশ থাকতো, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে উত্তোলন, আর কোম্পানি ব্যবসার ক্ষেত্রে কি লভ্যাংশ। ঠিক আছে, এখানে আসলে প্রদায় লভ্যাংশ। প্রদায় লভ্যাংশটা কি একটা দায়, দায়টা একটা স্থায়ী হিসাব, বুঝতে পারছো? আর স্থায়ী হিসাবগুলো সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবে। ঠিক আছে, স্থায়ী হিসাবগুলো পরবর্তী রেওয়া মিলে যাবে। ওকে, এই যে এখানে হচ্ছে রাজিয়া সুলতানা, ঋতু, তারপর আমাদের হ্যাপি, প্রত্যেকেই মেনশন দিছো, থ্যাংক ইউ। সবাই আনসার করতেছো, ওকে গ্রেট। সো ভালো লাগতেছে, এটাই দরকার ভাই। তুমি নিজে কোয়েশ্চেন সলভ করবা, এমনভাবে তোমাদেরকে হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার করবো। ঠিক আছে, আমি তো ম্যাথ পড়াই না, ম্যাথগুলো হচ্ছে একদম সব শর্টকাট ট্রিক্সে শেখাবো। ঠিক আছে, তো শর্টকাট ট্রিক্সে শেখাবো ব্যাপারটা এমন না, এখানে শর্টকাট ট্রিক্সও থাকবে, স্বাভাবিক নিয়মও থাকবে। ঠিক আছে, সো ইনশাল্লাহ ক্যালকুলেটার ছাড়া কীভাবে ঝটপট আনসার করতে পারবা এই জিনিসগুলো তোমাদেরকে দেখাই দেবো, কোনো প্রবলেম নাই। ওকে, 6 হচ্ছে নাম্বার, অলরেডি প্রত্যেকে আনসার করছো। ওকে, তার মানে এখানে অগ্রিম বিমা এটা একটা সম্পদ, দালান কোটা একটা স্থায়ী সম্পদ, অগ্রিম বিমা একটা চলতি সম্পদ, বিজ্ঞাপন সরবরাহ এটা হচ্ছে, অনেকে ভাবতে পারো এটা একটা কি বিজ্ঞাপন সরবরাহ, অনেকে মনে করতে পারো যে ভাই এটা তো বিজ্ঞাপনের মতো একটা খরচ না। এই বিজ্ঞাপন সরবরাহ মানে হচ্ছে মণিহারি, এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে মণিহারি। ঠিক আছে, অ্যাডমিশন টাইমে একাধিক অপশন তোমার কাছে কারেক্ট মনে হতে পারে, বিপরীত সম্পদ, কিন্তু এটা আসলে কি কারেক্ট নয়, ক্লোজ আনসার খুঁজতে হবে। এখানে এই যে ক নম্বরে সেবায়, এটা কি একটা অস্থায়ী হিসাব, তার মানে এই সেবায় এই হিসাবটা কি করা হবে, বন্ধ করে দেওয়া হবে। কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। তার মানে সমাপনী দাখিলার মাধ্যমে এই হিসাবটা কি করা হবে, বন্ধ করা হবে। যারা যারা এ নম্বর আনসার করতে পারছি, অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আগে আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7, সমাপনী আন্টির উদ্দেশ্য কি? তার মানে এই কোশ্চেনটা আমাদের সবার আগে রাখা উচিত ছিল। যেহেতু আমরা সমাপনী দাখিলা শিখতেছি, আমাদের তো জানতে হবে যে আসলে সমাপনী দাখিলার উদ্দেশ্য কি, তাই না? তাহলে আমাদের কি জানা উচিত ছিল না সমাপনী দাখিলার উদ্দেশ্য কি? আমরা কিন্তু জেনে আসছি। তো দেখি এখানে কে কে আনসার করতে পারো। মোহাম্মদ শিহাব, এটা অলরেডি আমি ক্লিয়ার করলাম, সেটা হচ্ছে কি
এটা হচ্ছে মণিহারি, ওয়ান কাইন্ড অফ মণিহারি। তাহলে এখানে সমাপনী অ্যান্টির অথবা সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য কি আমরা শুরু থেকে শিখে আসছি। এই সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের জের কী করা, শূন্য করা অথবা হিসাবের জের ভ্যানিশ করা। এটাই হচ্ছে কি সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য, মনে আছে তো? এটাই হচ্ছে কি সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য। ওকে, তার মানে এই সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের জের শূন্য করা অথবা ব্যানিশ করা। তোমরা এখন পর্যন্ত আমাকে বলো অনেস্টলি, কে কে এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছি, যে 5 বছরের কোয়েশ্চেন দেখছি আমরা এই পর্যন্ত, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াসের 5 বছরের কোয়েশ্চেন দেখছি, কে কে আসে? দেখো তোমরা হচ্ছে কমার্সের স্টুডেন্টরা, তারা কোথায় পড়বে? FBS-এ, ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে বলা হয় কি রয়্যাল ফ্যাকাল্টি, ডাইনামিক ফ্যাকাল্টি। ঠিক আছে, এখানে সব স্মার্ট স্টুডেন্ট পড়াশোনা করে এবং তারা কিন্তু হচ্ছে কি দেখবে যে একটা গ্রাম থেকে স্টুডেন্ট যখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে FBS এসে পড়াশোনা করে, 1 বছর পর কিন্তু তার আগের যেই অবস্থা এরকম থাকে না, সে কিন্তু অনেক বেশি স্মার্ট হয়ে যায়, কারণ পরিবেশটাই কি তাকে ওভাবে তৈরি করে। ঠিক আছে, তো তোমাদের জন্য গ্রেট একটা অপরচুনিটি, অবভিয়াসলি এই অপরচুনিটিটা গ্রাব করতে হবে, তাই না? আর এই জার্নিতে অবশ্যই আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব, কারণ আমরা জানি কীভাবে পড়তে হবে, কী পড়তে হবে। আমরা এই রাস্তা দিয়ে পরীক্ষা দিয়ে সাকসেস হয়ে পড়াশোনা করতেছি। এখন যেই ব্যক্তি চান্সই পায় নাই, সে তোমাকে কীভাবে চান্স পাওয়াবে? ঠিক আছে, সে তোমাকে কীভাবে চান্স পাওয়াবে? বোর্ড ছোটো, অনেক ছোটো। ঠিক আছে, ওকে, সমস্যা নাই, দেখাবো। ওকে, নূরে মেহেজ্জামান, ভুল হোক সমস্যা নাই। তার মানে সমাপনী আন্টির মূল উদ্দেশ্যটা হচ্ছে হিসাবের যে শূন্য করা। কোন হিসাবের যে শূন্য করবো? এখানে আমরা নামিক হিসাব সমাপ্ত করব। তার মানে নামিক হিসাবগুলো বন্ধ করে দিব অথবা নামিক হিসাবের যেগুলো শূন্য করে দিব, কিসের মাধ্যমে? এই হচ্ছে সমাপনী দাখিলার মাধ্যমে। এখন দেখো নামিক হিসাব আমরা কি একটা শিখবো না, আমরা জানি অস্থায়ী, এই যে অস্থায়ী, তারপর হচ্ছে নামিক, অস্থায়ী নামিক অথবা অবাস্তব, এই হিসাবগুলোর জের শূন্য করে দেওয়া হয় কিসের মাধ্যমে? এই হিসাবগুলোর জের শূন্য করে দেওয়া হয় সমাপনী দাখিলার মাধ্যমে। এই হিসাবগুলোর জের শূন্য করে দেওয়া হয় কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। ঠিক আছে, তার মানে সমাপনী দাখিলার মাধ্যমে এই হিসাবগুলোর জের শূন্য করে দেওয়া হয়। ঠিক আছে, সো শিহাব বলছো আমি তো সমাপনী দাখিলা বুঝতে পারি না, এখন সব ক্লিয়ার। মোহাম্মদ শিহাব, জাস্ট হচ্ছে খেলা শুরু মাত্র। তারপর আমি হচ্ছে কি করি নাই, সমাপনী দাখিলার যে গল্পটা শুরুতে বলা উচিত ছিল ওটা বলি নাই। যতটুকু বুঝালাম এতটুকুতেই প্রিভিয়াসের যত কোশ্চেন আছে, তুমি যদি 100 প্রশ্ন সলভ করো ঢাবি থেকে শুরু করে, ইনশাল্লাহ একটা কোশ্চেনও মানে সলভ করতে গিয়ে তুমি কোনো প্রবলেম ফেস করবে না, নিজে 100% কনফিডেন্স নিয়ে সলভ করতে পারবা। শুধু এই টপিকটা না, যে কোনো টপিক আমি পড়ালে কনসেপ্ট এমনভাবে ক্লিয়ার করবো তুমি নিজেই কোশ্চেন সলভ করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তো দেখো যারা হচ্ছে একদম কোশ্চেন ব্যাংকে টাচ করে নাই, ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় এত স্টুডেন্টের মধ্যে ধর এত একটা সিটের বিপরীতে 40 জন পরীক্ষা দেয়, মানে আমাদের কমার্স ইউনিটে এখন এর মধ্যে হচ্ছে কি 90% ফেল করে বা 85% ফেল করে। ঠিক আছে, কেন করে? তারা কি পড়াশোনা করে না? অবভিয়াসলি করে, কিন্তু তারা কোশ্চেন প্যাটার্ন না বুঝে পড়াশোনা করে। তোমার চান্স পাওয়ার মূল হাতিয়ারই হচ্ছে কি কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, যে কোনো বিশ্ববিদ্যালয় তুমি পরীক্ষা দাও, কোশ্চেন প্যাটার্ন না বুঝতে পারলে তুমি ধরা খাবে, আর কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারলে তুমি অনেক ভালো করতে পারবা। ঠিক আছে, ওকে ওকে। পরে দেখো 8 নম্বর কোশ্চেনটা। সো এই প্রশ্নটা কি বলছে? এখানে বলছে কোন ধরনের হিসাবের যে সমাপনী জাবেদা প্রস্তুত করা হয়, অর্থাৎ সমাপনী জাবেদায় কোন ধরনের হিসাবে যে তুমি কি করবা, প্রস্তুত করবা। আমরা একটু আগে কোশ্চেনটা সলভ করে আসলাম, সমাপনী দাখিলার মাধ্যমে আমরা নামিক হিসাবের যেগুলো কি করি, শূন্য করি। ঠিক আছে, নামিক অস্থায়ী বা অবাস্তব হিসাবের যেগুলো শূন্য করি। তাহলে এখানে আমরা কোন সমাপনী জাবেদা প্রস্তুত করা হয় কোন হিসাবগুলো নিয়ে? নামিক হিসাবগুলো নিয়ে। তার মানে নামিক আসছে, একটু এক্সচেঞ্জ করে তোমাদের সময় দিতে পারে কি অস্থায়ী, দিতে পারে অবাস্তব, দ্যাটস ইট, এই তো, আর কিচ্ছু না। ঠিক আছে ভাইয়া, হিসাব বিজ্ঞানের জন্য কোন বই কিনতে হবে, কি করতে হবে, ডিটেলস সব আমরা জানাবো। এখন আপাতত আমাদের যে শিট আছে, লেকচার শিট আছে, এগুলো দেখো। ঠিক আছে, আর কোশ্চেন ব্যাংকটা একটু দেখো। ওকে ওকে, আর হচ্ছে বি নাম্বার। ওকে গ্রেট। সো এখানে দেখতেছি সবাই অনেক বেশি অ্যাক্টিভ, ভাই এটাই ধরে রাখতে হবে। অনেকে আছে কি আবেগে পড়াশোনা করে 5 দিন 10 দিন,
পরে আবার এই আবেগ কমে গেলে পড়াশোনার থেকে দূরে সরে যায়। ভাই পড়াশোনাটা ভালো করতে চাইলে, ইমপ্রুভ করতে চাইলে, চান্স পেতে চাইলে ধৈর্য থাকা লাগবে, ধৈর্য। আমি শুরুতে বলছি না, যারা সৎ উদ্দেশ্য নিয়ে পরিশ্রম করে, তোমার যদি উদ্দেশ্য সৎ থাকে আর পরিশ্রমটা সঠিকভাবে করো, তোমার সাকসেস কেউ ঠেকাতে পারবে না, ঠিক আছে? সেই এই জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এখানে যারাই ক্লাস করতেছে, স্টুডেন্ট যদিও কম, ঠিক আছে, তো সবাই অনেক অ্যাক্টিভলি ক্লাস করতেছে মনোযোগ দিয়ে। এটাই দরকার, তুমি যতটুকুই ক্লাস করো ওই সময়টুকু যাতে 100% ফ্রুটফুল হয়। তুমি 8 ঘন্টা ক্লাস করতেছো, ওই 1 ঘন্টা তুমি এমন মনোযোগ দিবা ক্লাসের পর যাতে ক্লাসে কমপ্লিট হয়ে যায়। আলাদা করে কিন্তু তুমি কেন এক্সট্রা সময় দিতে যাবে, ঠিক আছে? ওকে, সো অলরেডি সবাই কার্ড আনসার দিয়ে ফেলছো, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। পরের প্রশ্ন হচ্ছে কোনটি স্থায়ী হিসাব? তোমরা সবাই জানো এই স্থায়ী হিসাব কোনগুলা। স্থায়ী হিসাবের সকল প্রকার স্থায়ী সম্পদগুলা, তারপর হচ্ছে দায়, তারপর হচ্ছে কি মূলধন, দায় মূলধন, এইগুলো হচ্ছে স্থায়ী হিসাব। এইগুলো কোথায় যায়? এইগুলো সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায়। এগুলো কোথায় যায়? এগুলো হচ্ছে সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায়। গট ইট ডিয়ার স্টুডেন্টস? এগুলো হচ্ছে সমাপনী পরবর্তী রেওয়া মিলে যায়, বুঝতে পারছি? ওকে, সো আমরা সমাপনী দাখিলা থেকে আর একটা কোশ্চেন সলভ করবো, দেন আমরা চলে যাব হিসাব বিজ্ঞান পরিচিতিতে। এবং হিসাব বিজ্ঞান পরিচিতি তোমার কিন্তু একটা দুইটা প্রশ্ন থাকবেই কমন, লাস্টের দুইটা আসছে। তামান্না বলছি ইনশাল্লাহ, সায়েম, তারপর হচ্ছে শিহাব, অলরেডি সবাই সি নাম্বার অলরেডি আনসার করতেছো। আবার আমি দেখবো আসলে হচ্ছে তোমরা কি কার্ড আনসার করতেছো কিনা। সো নূরে মেহেজ্জামান, জ্যোতি নাকি, আফরিন, ওকে গ্রেট। ওকে, সো আমরা এবার পরবর্তী কোশ্চেনটা দেখবো। স্থায়ী হিসাব কোনটা বলছিল? তো স্থায়ী হিসাব এখানে একটাই আছে, প্রাপ্য বিল হিসাব। তার মানে এই প্রাপ্য বিল হিসাব এটা হচ্ছে একটা স্থায়ী হিসাব, তাই না? সো প্রাপ্য বিলটা এখানে কি একটা স্থায়ী হিসাব? কারণ কি প্রাপ্য বিল এটা কি? এই প্রাপ্য বিলটা হচ্ছে একটা চলতি সম্পদ, একটা চলতি সম্পদ। তার মানে চলতি সম্পদ আমাদের এই যে আর্থিক অবস্থার বিভিন্ন যে উপাদানগুলো, সম্পদ, দায়, মূলধন, এই প্রত্যেকটা হচ্ছে কি স্থায়ী হিসাব, ঠিক আছে? এখানে প্রত্যেকটা কি হবে? স্থায়ী হিসাব। ওকে ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। বলছে নিচের কোন গ্রুপের হিসাবগুলা বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? অর্থাৎ কোন গ্রুপের হিসাবগুলা কোন গ্রুপের হিসাবগুলা বছর শেষে বন্ধ করে দেওয়া হয় অথবা ক্লোজ করে দেওয়া হয়? সো প্রত্যেকে এটা আনসার করো দ্রুত। ওকে, সো এখানে তুমি জাস্ট অপশনগুলো দেখে ডিসাইড করবে আসলে কোনটা কার্ড আনসার হতে পারে। দেখো কোনগুলা হচ্ছে তোমার বছর শেষে বন্ধ করে দেওয়া। আমরা জানি অস্থায়ী নামিক হিসাবগুলা বছর শেষে কী করা হয়? বন্ধ করে দেওয়া হয় বা ক্লোজ করে দেওয়া হয়। তাহলে এখানে আসবাবপত্র একটা স্থায়ী হিসাব, এটা আসবে না। এখানে প্রদায় বেতন একটা দায়, এটাও আসবে না। দেখো অবচয়, বিক্রয়, ভাড়া, তার মানে অবচয় একটা ব্যয়, তারপরে কি বিক্রয় একটা আয়, ভাড়া একটা ব্যয়। সো আয় ব্যয়, ঠিক আছে? তার মানে সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয়, উত্তোলন বা লভ্যাংশ, এগুলো হচ্ছে অস্থায়ী হিসাব, বিপরীত এবং বিপরীত ব্যয়। তো এইগুলি হচ্ছে সমাপনী দাখিলা। কোশ্চেন আসতে পারে প্রথমেই, সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য কি? সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের যে শূন্য করা। কোন হিসাবের যে শূন্য করা? এটা হচ্ছে সকল প্রকার আয়, ব্যয় এবং উত্তোলন, এই হিসাবগুলোর যে কী করা হবে? শূন্য করা হবে বা ক্লোজ করা হবে। কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে, ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে সকল প্রকার আয়, ব্যয়, উত্তোলন দেখলে সেটা কি? অস্থায়ী হিসাব। সেটা কি? নামিক হিসাব। সেটা কি? অবাস্তব হিসাব। গট ইট? সেটা কি? অবাস্তব হিসাব। তাহলে এখানে কি হবে? অবচয় বা বিক্রয় এবং ভাড়া, এই তিনটা। বাট এখানে প্রত্যেকটা অপশনে দেখবা অস্থায়ী হিসাব থাকলেও স্থায়ী হিসাবও আছে। দ্যাটস ওয়াই এটা কি কার্ড আনসার হবে না। যেটার মধ্যে সবগুলোই কি অস্থায়ী হিসাব, ওটাকে তোমরা কার্ড আনসার হিসাবে নিবে। বুঝতে পারছি? ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা হচ্ছে এবার দেখবো আসলে হিসাবগুলা আমরা পড়ে আসছি। কি পড়ছি? আমরা জানি আধুনিক হিসাব হচ্ছে 5 প্রকার। আমরা জানি হিসাব হচ্ছে কত প্রকার? হিসাব হচ্ছে 5 প্রকার, ঠিক আছে? এখন এই যে বেসিক জিনিসগুলা,
এই বেসিক থেকে তোমাদের প্রতিবার একটা কোশ্চেন আসতেছে, কোন হিসাব সেট সাধারণত ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, কোন হিসাব সেট সাধারণত ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, কোনটা বিপরীত হিসাব, বিপরীত হিসাব কোন ধরনের যে প্রকাশ করে, বিপরীত সম্পদ, বিপরীত দায়, বিপরীত মালিকানা সত্ত্ব, এইগুলাই কি আসে। ইয়ে শায়দ, গ্রেট। তাহলে আমরা এবার শিখব হিসাবগুলা। আমরা শিখছিলাম সবও, কি শিখছিলাম, শর্টকাট ট্রিক্সে সবও। তার মানে এই যে হিসাব বিজ্ঞানের ভাষা আমরা জানি কোনো কিছু আসলেই ডেবিট, কোনো কিছু আসলেই কি ডেবিট। তার মানে এটা মনে রাখবা, সবও কি অলওয়েজ ডেবিট, মানে সবার বিয়ে ডেবিট। নর্মালি আমাদের বাংলাদেশের কালচার কি বলে, যখন বিয়ে করে বউ তো নিয়ে আসে, তাই না, তার মানে বউ আসছে, মনে রাখবে। এই জন্য সবও হচ্ছে কি অলওয়েজ ডেবিট, সবই কি অলওয়েজ ডেবিট, এটা ধারা মনে রাখবা, সবও কি অলওয়েজ ডেবিট। তার মানে এখানে কি আসবে, এখানে আসবে সম্পদ, বতে হচ্ছে কি ব্যয় বা খরচ, আর রস্য থেকে উত্তোলন। দেখো এই বেসিক জিনিস তোমার অবশ্যই জানতে হবে, এবং এই বেসিক থেকে প্রতিবারই প্রশ্ন আসে। তার মানে সম্পদ ব্যয় উত্তোলন এই তিনটার ভাইয়া স্বাভাবিক জের অলওয়েজ ডেবিট। তার মানে এই তিনটা স্বাভাবিক জের অলওয়েজ ডেবিট। যদি এই তিনটা বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, এই তিনটা বৃদ্ধি পাইলে ডেবিট, এবং এই তিনটা যদি হ্রাস পায় তাহলে কি হবে, এই তিনটা হ্রাস পাইলে হবে ক্রেডিট। বুঝতে পারছি, এই তিনটা হ্রাস পাইলে হবে ক্রেডিট। সো এই বেসিক জিনিসগুলো থেকে তোমার প্রতি বছর কোশ্চেন আসতেছে। তার মানে তোমার এইগুলো খুব ভালো করে শিখতে হবে, যাতে করে তুমি খুব সহজেই এই টার্মগুলো থেকে প্রশ্ন আসলে ইজিলি আনসার করে আসতে পারো। এবং যার বেসিক ক্লিয়ার, যদি তুমি ধরো বেসিকটাই না জানো, বেসিক যদি ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু পরবর্তীতে অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে অনেক প্রবলেম ফেস করবা। এই জন্য বেসিকটা অনেক বেশি স্ট্রং হতে হবে, বেসিকটা কি থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে। ওকে, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এটুকু সবাই ক্লিয়ার, বুঝতে পারছি তো। ওকে, এখন আমরা হচ্ছে চলে যাব যে ক্রেডিট জের প্রকাশ করে কোনগুলা। ওকে, ক্রেডিট জের মনে রাখবো আমরা কি ধারা, আদম দিয়া, কি দিয়ে, আদম দিয়ে। তার মানে শরতে হচ্ছে আয়, তারপর হচ্ছে দতে হচ্ছে কি দায়, এবং মতে হচ্ছে কি মূলধন। তার মানে আয়, দায়, মূলধন, এই তিনটা অলওয়েজ কি বলতো, এই তিনটা অলওয়েজ ক্রেডিট, এই তিনটা অলওয়েজ ক্রেডিট। তার মানে স্বাভাবিক যে ক্রেডিট যদি বৃদ্ধি পায়, যেহেতু স্বাভাবিক যে ক্রেডিট, তার মানে যদি বৃদ্ধি পায় তাহলে এটা কি হবে, যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে ক্রেডিট, আর যদি হচ্ছে হ্রাস পায় তাহলে কি হবে, হ্রাস পেলে হবে ডেবিট। বৃদ্ধি পাইলে হচ্ছে ক্রেডিট এবং হ্রাস পাইলে কি ডেবিট, দ্যাটস ইট। ঠিক আছে, তার মানে স্বাভাবিক জেরগুলো আমরা প্রত্যেকে ক্লিয়ার, স্বাভাবিক জেরগুলো আমরা প্রত্যেকে ক্লিয়ার, বুঝতে পারছি। স্বাভাবিক জের নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, এই বেসিক থেকে একটা কোশ্চেন তোমাদের থাকবে মাস্ট। এখন দেখো আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে এই প্রশ্নটা লাস্ট ইয়ারও আসছে, 21-22 সেশনে আসছে, 19-20 সেশনে আসছে। ঠিক আছে, এবং এই টার্মগুলো থেকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি কোশ্চেন দেখলে দেখবা এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে। তাহলে এই যে টার্মগুলো, এই টার্মগুলো সুন্দর করে নোট করে ফেলো। এই জিনিসগুলো বেসিক, তোমার ফাউন্ডেশন যত মজবুত থাকবে, হ্যাঁ, তুমি তত বেশি ভালো করতে পারবা। তো দেখো 11 নম্বরে বলছে সাধারণত নিচের কোন হিসাব সেট ডেবিট উদ্বৃত্ত থাকে। তার মানে ডেবিট কোনটায় থাকে, দেখো আয়, মূলধন, এই দুইটাই ক্রেডিট, তাহলে এটা হবে না। দায় ক্রেডিট, মূলধন ক্রেডিট, এটাও হবে না। আয়, দায়, মূলধন, এই তিনটাই ক্রেডিট। ঠিক আছে, এখানে দেখো সম্পদ ডেবিট, মালিকের উত্তোলন ডেবিট, খরচ বা ব্যয় এটা ডেবিট। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটাই ডেবিট, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটাই ডেবিট, এখানে দেখতে পাচ্ছি তিনটাই ডেবিট। তাহলে তোমার সম্পদ, মালিকের উত্তোলন বা খরচ তিনটাই হচ্ছে ডেবিট। তো বলছে নিচের কোন হিসাব সেট সাধারণত ডেবিট উদ্বৃত্ত থাকে, সম্পদ, ব্যয় এবং উত্তোলন। তার মানে সম্পদ, ব্যয় এবং উত্তোলন এই তিনটা অলওয়েজ ডেবিট। বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে কি ক্রেডিট। ঠিক আছে, বৃদ্ধি পাইলে ডেবিট এবং হ্রাস পাইলে কি ক্রেডিট, দ্যাটস ইট, ক্লিয়ার। ওকে, নূরে মেহের জামান
তারপরে ইতি, তারপরে হচ্ছে সাইম হোসাইন, রিথিমা সাহা, স্পৃহা সাহা, অয়ন্তিকা বৈনিক, লিলি, তারপর হচ্ছে তামান্না। প্রত্যেকে আনসার করতেছি ডি নাম্বার। ওকে গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ, অল আর কারেক্ট। সুলতানা রোকেয়া, ওকে। তাহলে ডি নাম্বারটাকে এখানে হচ্ছে একদম ডেবিট জের প্রকাশ করে। যদি প্রশ্নটা এমন হতো নিচের কোন হিসাব সেট সাধারণত ক্রেডিট উদ্ভিদ প্রকাশ করে, তো ডেবিটের জায়গায় এরকম আসতেই পারে। ডেবিটের জায়গায় কি থাকতে পারে? ক্রেডিট থাকতে পারে, ক্রেডিট থাকতে পারে। তাহলে দেখো, তাহলে কোনটা হতো? গ হতো, আয়, দায়, মূলধন। এখানে কিন্তু তিনটাই কি তাহলে ক্রেডিট। যদি বলতো যে কোনগুলা ক্রেডিট উদ্ভিদ প্রকাশ করে, তাহলে তো আয়, দায় এবং মূলধন। দ্যাটস ইট, আয়, দায় এবং হচ্ছে মূলধন। ক্লিয়ার? ওকে গ্রেট, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। তার আগে আমরা এখানে একটু দেখব বিপরীত হিসাবগুলা। দেখো নর্মালি হচ্ছে আমরা এবার শিখবো বিপরীত হিসাব। আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে বিপরীত। এই দেখো বিপরীত, এটার আরেকটা নাম আছে প্রতি। হ্যাঁ, এটার আরেকটা নাম হচ্ছে কন্ট্রা। তার মানে বিপরীত প্রতি অথবা কন্ট্রা হিসাব, বিপরীত প্রতি অথবা কন্ট্রা হিসাব। ঠিক আছে? এখন দেখো বিপরীত প্রতি বা কন্ট্রা হিসাব কোনগুলা? একটা স্বাভাবিক হিসাবকে যে কমায় দেয় সে হচ্ছে বিপরীত হিসাব। ফার্স্টে মনে করো বিপরীত সম্পদ আমরা শুরুতে দেখবো। এখন সম্পদকে যে কমায় দেয় সে হচ্ছে বিপরীত সম্পদ। তো বিপরীত সম্পদ কোনগুলো বলো তো? মনে করো শুরুতে আমাদের আসবে পুঞ্জীবিত অবচয়। এই পুঞ্জীবিত অবচয় একটা বিপরীত সম্পদ, অথবা এটার আরেকটা নাম হচ্ছে অবচয় সঞ্চিতি। ঠিক আছে? তারপরে হচ্ছে কি কুঋণ সঞ্চিতি। দেনাদারের ভাট্টা সঞ্চিতি। বুঝতে পারছি এইগুলা? ওকে, তো দেখো এই হিসাবগুলো হচ্ছে তোমার কি করে? সম্পদকে কমায় দেয়। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে বিপরীত সম্পদ। এবং এই বিপরীত সম্পদ অলওয়েজ কি করে? এই বিপরীত সম্পদ অলওয়েজ ক্রেডিট জের প্রকাশ করে। এগুলো কি করে? ক্রেডিট জের প্রকাশ করে। সম্পদ ছিল ডেবিট, তাহলে বিপরীত সম্পদ কি হবে? ক্রেডিট। ঠিক আছে? একইভাবে আমরা এবার দেখব বিপরীত ব্যয়গুলো। আমরা কি দেখব? আমরা দেখব বিপরীত ব্যয়। এখন দেখো ব্যয় হচ্ছে ডেবিট, তাহলে বিপরীত ব্যয় কি হবে? বিপরীত ব্যয় হবে ক্রেডিট। বিপরীত ব্যয় কি জের হবে? ক্রেডিট। এখন বিপরীত ব্যয় কোনগুলো? ধরো ক্রয় ফেরত এবং হচ্ছে ক্রয় বাট্টা। ক্রয় ফেরত, ক্রয় বাট্টা এগুলো হচ্ছে কি বিপরীত ব্যয়। ক্রয় ফেরত এবং ক্রয় ভাট্টা এগুলো হচ্ছে কি বিপরীত ব্যয়। দ্যাটস ইট। বুঝতে পারছি? তার মানে ক্রয় ফেরত এবং ক্রয় ভাট্টা এগুলো কি করে? ব্যয়কে কমায় দেয়। দ্যাটস আমরা বলতে পারি এগুলো কি বিপরীত ব্যয়। সিম্পল। ঠিক আছে? এখন এই যে টার্মগুলো দেখতে পাচ্ছ, লাস্টের প্রশ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিপরীত সম্পদ কোন ধরনের জের প্রকাশ করে। দেখো কতটা বেসিক থেকে প্রশ্ন হয় যে বিপরীত সম্পদ কোন ধরনের জের প্রকাশ করে। ঠিক আছে? তার মানে বিপরীত সম্পদ হচ্ছে তোমার কি করে বলো তো? এই বিপরীত সম্পদ হচ্ছে তোমার ক্রেডিট জের প্রকাশ করে। ঠিক আছে? যেহেতু সম্পদ ডেবিট, তার মানে বিপরীত সম্পদ কি হবে? ক্রেডিট হবে। দ্যাটস ইট। ওকে, এখন এই দুইটা হচ্ছে প্রত্যেকে নোট করা ডান? সবার নোট করা হলে বলো যে ডান কিনা। নোট করা হলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে? পরবর্তী টার্মে চলে যাব। আমরা এখানে আর দুইটা টার্ম শিখব। একটা হচ্ছে বিপরীত আয় এবং বিপরীত দায় শিখব। ঠিক আছে? তার মানে বিপরীত আয়, আয়কে যে কমায় দেয় সে হচ্ছে বিপরীত আয়, কন্টা আয় অথবা প্রতি আয়। এখন কি হতে পারে? ধরো বিক্রয় ফেরত, এটা কি করে? বিক্রয় নামক আয়কে কমায় দেয়। তারপর আসতে পারে বিক্রয় বাট্টা, তার মানে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা এগুলো হচ্ছে বিপরীত আয়। একইভাবে বিপরীত দায় কোনগুলা? বিপরীত দায় হচ্ছে তোমার যেমন ধরো পাওনাদারের ভাট্টা সঞ্চিতি। এটা কি করে? এই পাওনাদারের ভাট্টা সঞ্চিতি হচ্ছে তোমার মূলত পাওনাদারের ভাট্টা সঞ্চিতি, পাওনাদারের অথবা প্রদায় হিসাবের ভাট্টা সঞ্চিতি, ভাট্টা সঞ্চিতি এইগুলা। আর বিপরীত মূলধন কোনগুলা?
উত্তোলন, এটা কি করে, এটা হচ্ছে মূলধনকে কমাই দেয়। ক্লিয়ার, এটা হচ্ছে কি মূলধনকে কমাই দেয়, দ্যাটস ইট। ওকে, নূরে মেহের জামান, তারপরে হচ্ছে শাহনাজ বেগম, ত্রিমা চক্রবর্তী পিসি, অল আর কারেক্ট, ডান ভাইয়া, থ্যাংক ইউ। তামান্না, তারপর হচ্ছে হ্যাপি। এই ক্লাসে হচ্ছে ফাইজলামি কে করি, কিক মেরে ফেলে দেবো ক্লাস থেকে, হ্যাঁ। নিজে হচ্ছে ডিস্টার্ব করো, নিজে তো পড়াশোনা করবাই না, ভালো কিছু করবাই না, এখানে যারা পড়াশোনা করতেছো তাদেরকে হচ্ছে কি করতেছো, ডিস্টার্ব করতেছো। ওকে, সো এবার আমরা তাহলে দেখব যে বিপরীত সম্পদ কী ধরনের জের প্রকাশ করে। পারবো না, সম্পদ ছিল কি ডেবিট, তাহলে বিপরীত সম্পদ প্রতি সম্পদ বা কোনটা সম্পদ কী হবে, ক্রেডিট হবে। ঠিক আছে, তার মানে সম্পদ ছিল ডেবিট, তাহলে বিপরীত সম্পদ কী হবে, ক্রেডিট হবে। সম্পদ ডেবিট, বিপরীত সম্পদ কি, ক্রেডিট। ঠিক আছে, গট ইট। ওকে, মনি আনসার করছে ক্রেডিট, ইয়েস। গ্রেট, তার মানে বিপরীত সম্পদ কী ধরনের জের প্রকাশ করে, এটা হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করে। ঠিক আছে, তার মানে বিপরীত সম্পদ কোন ধরনের জের প্রকাশ করবে, ক্রেডিট জের প্রকাশ করবে। ওকে, গ্রেট। তো দেখো, একটা হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে, 3 ধরনের, ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের। আমরা প্রত্যেকেই জানি একটা হিসাব 3 ধরনের জের প্রকাশ করে। এই যে বেসিক নিয়মগুলা, যে কোন হিসাবের যেগুলো ডেবিট জের প্রকাশ করে, কোনগুলো ক্রেডিট জের প্রকাশ করে, বিপরীত সম্পদ প্রতি সম্পদ কোনটা হিসাব, এগুলা কোন ধরনের জের প্রকাশ করে, উদাহরণ কি, পাশাপাশি তোমার একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে, এই যে একদম ছোট্ট বেসিক না, এই বেসিকগুলো থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এই বেসিকগুলো থেকে তোমাদের দেখবা যে কোশ্চেন আসছে। সো অবশ্যই তোমার কি করতে হবে, এইগুলো নোট করতে হবে। এবং অ্যাডমিশন টাইম কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে। এখানে কঠিন টার্ম থেকে 2টা একটা কোশ্চেন থাকবে, সহজ টার্ম থেকে কি প্রশ্ন থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা সবাই ক্লিয়ার। আমরা চলে যাচ্ছি পুঞ্জবিত অবচিত, এটা কিসের উদাহরণ। আমরা একটু আগে তোমাদেরকে এক্সাম্পলগুলো লিখে দিছি যে আসলে কোনগুলো বিপরীত সম্পদ, যে অবচয় সঞ্চিতি, পুঞ্জবিত অবচয়, হ্যাঁ, এগুলো হচ্ছে কি বিপরীত সম্পদ। তাহলে পুঞ্জবিত অবচয় এটা কি একটা বিপরীত সম্পদ, তাই না? পুঞ্জবিত অবচয় তাহলে কি হবে, এই পুঞ্জবিত অবচয় হবে একটা বিপরীত সম্পদ। ইয়েস, এক্স্যাক্টলি শিহাব, রাইট। তাহলে এখানে পুঞ্জবিত অবচয় হিসাব হচ্ছে মূলত একটা কিসের উদাহরণ বলো তো, এটা একটা প্রতি হিসাবের উদাহরণ। দেখো এখানে কিন্তু লেখা নাই বিপরীত, এই জন্য বিকল্প নামগুলো তোমাদের ভালো করে শিখতে বলছে। প্রতি আছে, তার মানে আমি কি বলছিলাম, বিকল্প নাম মাস্ট, তার মানে প্রতি যা বিপরীত কে কে অথবা কোনটা হিসাব। এই যে বিকল্প নামগুলা, এই নামগুলো তোমরা একদম ঠোঁটাস্থ করে ফেলবা, হ্যাঁ, এই নামগুলো একদম কি করবা, টিএম, ঠাড়া মুখস্থ করবা। ঠিক আছে, টিএম করে ফেলবা, একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা। ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসলে তাহলে কেউ আটকাতে পারবে না তোমাদেরকে। ক্লিয়ার, ওকে। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, একটি হিসাব কত ধরনের প্রকাশ করতে পারে। সো আমরা আজকে অলরেডি শিখে ফেলছি সমাপনী দাখিলা। আমরা জানি নর্মালি একটা হিসাব 2 ধরনের জের প্রকাশ করে, একটা ডেবিট একটা ক্রেডিট, তাই না? একটা হিসাব 2 ধরনের জের প্রকাশ করে, একটা হচ্ছে ডেবিট জের, একটা হচ্ছে ক্রেডিট জের। একটা হিসাব নর্মাল 2 ধরনের জের প্রকাশ করে, ডেবিট ক্রেডিট, এটা আমরা শিখে আসছি। বাট একটা হিসাব শূন্য জেরও প্রকাশ করতে পারে। এখন আসো, শূন্য জের প্রকাশ কিভাবে করে। আজকে আমরা কি শিখলাম, সমাপনী দাখিলা। তো সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য কী ছিল, হিসাবের জের শূন্য করা। ঠিক আছে, তার মানে সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য ছিল হিসাবের জের শূন্য করা, তাই তো? সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য কি, হিসাবের জের শূন্য করা। তাহলে আমরা এখানে কি করছি, সকল প্রকার নামিক হিসাবের জেরগুলো শূন্য করছি, আয় ব্যয় উত্তোলন, এই হিসাবগুলোর জের কী করছি, শূন্য করছি। কিসের মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে। ঠিক আছে, এই হিসাবগুলোর জের আমরা শূন্য করে দিছি কিসের মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে। এবং এখন আরও হতে পারে, ধরো দেনাদারের কাছ থেকে টাকা দেওয়া হয়েছে,
তার মানে দেনাদার সাকিবের কাছ থেকে 10 লাখ টাকা আদায় হয়েছে। এখন 10 লক্ষ টাকা যদি আদায় হয় তাহলে এই যে দেনাদার সাকিব ছিল এক ক্রেডিট হয়ে যাবে। তার মানে দেনাদার কি আর থাকবে যখন সে টাকা দিয়ে দিবে? থাকবে না। পাওনাদার মোকশেদকে যদি হচ্ছে তোমার 50,000 টাকা পরিশোধ করা হয় তাহলে কি পাওনাদার মোকশেদ থাকবে? থাকবে না। দ্যাটস আমরা বলতে পারি এই যে একটা হিসাব কি হতে পারে? 0-0 হতে পারে। তার মানে একটা হিসাব ডেবিট, ক্রেডিট এবং 0-0 হতে পারে। একটা হিসাব ডেবিট, ক্রেডিট এবং 0-0 প্রকাশ করতে পারে বা হতে পারে। একটা হিসাব কি হতে পারে? 0-0 হতে পারে। বুঝতে পারছি? ওকে, সো পরেরটা, সম্পদ দায় মূলধন তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয় কোনটি? এখন দেখো আমরা ছোটবেলা থেকে শিখছি এরকম যে সম্পদ, তারপর হচ্ছে কি দায়, মূলধন, এই যে তিনটা হিসাব, এই তিনটা হিসাবের মধ্যে সম্পর্ক প্রকাশ করে কে? এই তিনটা হিসাবের মধ্যে সম্পর্ক প্রকাশ করে হচ্ছে হিসাব সমীকরণ। ঠিক আছে? এবং যদি প্রশ্ন আসে এই তিনটা কোথায় প্রদর্শন করা হয় অথবা এই তিনটা কোথায় লিপিবদ্ধ করা হয়, তাহলে কি হবে? আর্থিক অবস্থার বিবরণী। তাহলে কি হবে? আর্থিক অবস্থার বিবরণী। এই যে কনফিউশন টার্মগুলা এগুলো তোমরা এখন থেকে নোট করবা। ঠিক আছে? তার মানে এই যে দেখো এখানে সম্পদ, দায় এবং মূলধন এই তিনটা লিপিবদ্ধ করা হয় অথবা প্রদর্শন করা হয় হিসাব সমীকরণের মাধ্যমে। তার মানে সম্পদ, দায়, মূলধন এই তিনটা লিপিবদ্ধ করা হয়, সরি এই তিনটা তোমার সম্পর্ক প্রকাশ করে। বিশেষ করে সম্পদ, দায় এবং মূলধন এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে হচ্ছে হিসাব সমীকরণ। ঠিক আছে? আর এই তিনটা লিপিবদ্ধ করা হয় বা প্রদর্শন করা হয় কিসের মাধ্যমে? আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। তার মানে এই যে A = L+OE, এই যে দেখো এখানে এই যে সম্পদ, দায়, মূলধন এই তিনটার মধ্যে কত সুন্দর একটা রিলেশন। আমরা কি জানি? আমরা জানি ভাইয়া সম্পদ, দায় এবং মূলধন এই তিনটে উপাদানের মধ্যে যে সম্পর্ক প্রকাশ করে হচ্ছে হিসাব সমীকরণ। ঠিক আছে? আর লিপিবদ্ধ করা হয় বা প্রদর্শন করা হয় হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে। এই যে কনফিউশনগুলো এক জায়গায় নোট করো ভাই। আমি সেই জায়গাগুলোতে ফোকাস করতেছি, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, মাস্ট আসবে, এগুলোতে বেশি ফোকাস করতেছি। ঠিক আছে? এই জায়গাগুলো থেকে আমরা অনেক বেশি ফোকাস করতেছি। তো দেখো এখানে আমরা যে টার্মগুলো দেখলাম এই প্রত্যেকটা টার্ম অনেক বেশি ইম্পর্টেন্ট। ঘুরাই ফিরাই দেখবা যে প্রতি বছর এই টার্মগুলো থেকে প্রশ্ন আসতেছে। ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা এইগুলো কি করবো? সুন্দর করে নোট করব। দেখো তোমার এখন থেকে কি করতে হবে? একটা নোট খাতা রাখতে হবে যাতে 3 মাস পর তোমার হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারে সুন্দর নোট থাকে। তুমি যাতে কি করতে পারো? একসাথে বসে সুন্দর করে কি করতে পারো? এই পুরো হিসাব বিজ্ঞানের যতগুলো চ্যাপ্টার আছে রিভিশন দিতে পারো। তো তুমি যতটুকু প্রিপারেশন নিবা, যতটুকু পড়বা, এই পড়াটা যাতে একদম পুরো গুছানো হয়। ঠিক আছে? এই জিনিসটাই করতে হবে। ওকে, সো তোমরা জানো যে আমাদের এখানে আমরা হচ্ছে কি করতেছি, আমরা হচ্ছে আমি আসি, আমাদের ডিওয়াইসি ব্যাসে তোমাদের সবার প্রিয় শিমুল স্যার আছে। তিনি 20 বছর যাবত অ্যাকাউন্টিং পড়াচ্ছেন। তার মানে তার হিসাব বিজ্ঞানের মানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তার কিন্তু একদম 100% ফুল আইডিয়া আছে। এবং আমিও 4-5 বছর যাবত পড়াচ্ছি। ঠিক আছে? সবচেয়ে সহজ ভাষায় হিসাব বিজ্ঞানটা বোঝানোর ট্রাই করি। তার মানে তোমরা কি পাচ্ছ, মানে কি পাবে না বলো আমাদের কোর্স থেকে? একদম যারা ভর্তি হয়েছ আমাদের ব্যাকগ্রাউন্ড উপর থেকে ঢাকা ইউনিভার্সিটি একদম বেস্ট একটা জায়গায় ভর্তি হয়েছে। এবং তোমরা জাস্ট এই ইচ্ছা শক্তি থাকতে হবে যে পরিশ্রম করার একটা মন মানসিকতা থাকতে হবে এবং স্বপ্ন দেখতে হবে, এবং বাকি দায়িত্বকে আমরা নিচ্ছি। ঠিক আছে? এই জন্য যারা ভর্তি হয়েছ সবাইকে ওয়েলকাম। বাট যারা এখনও ভর্তি হয়নি প্রত্যেকে কি করবো? তোমার বন্ধুদেরকে বলতে পারো। কারণ হচ্ছে কি আমি ধরো হচ্ছে তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এবং তোমাদের যতটুকু এক্সপেকটেশন আমাদের কাছ থেকে তার থেকে অনেক বেশি পাবে। দেখো আমরা গত বছর স্টুডেন্ট এখন পর্যন্ত সার্ভিস দিচ্ছি, যেটা অন্য কেউ দিচ্ছে না। আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষার আগে কি করি? ম্যারাথন ক্লাস নেই, সাজেশনমূলক ক্লাস নেই। আমরা লাস্ট হচ্ছে এই যে কয়েকদিন আগে হচ্ছে তোমার ডিসিউর জন্য, মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য শিক্ষার্থীদের জন্য আমরা ক্লাস নিলাম। তার মানে আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি না। চান্স না হওয়ার আগ পর্যন্ত আমরা কি করব? আমরা হচ্ছে একদম শুরু থেকে
শেষ পর্যন্ত একটা স্টুডেন্টের চান্স না হওয়ার আগ পর্যন্ত তাকে আমরা ধরে রাখি, তাকে আমরা সার্ভিস দিই, তাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করি। ঠিক আছে, এই জন্য তোমরা যারাই হচ্ছে এখানে ভর্তি হইছো অবশ্যই অবশ্যই বেস্ট কিছু পাবে। সো নিজেরাও যেহেতু হচ্ছে ভালো একটা জায়গায় ভর্তি হতে পেরেছো, অবশ্যই অবশ্যই প্রিফার করবা বন্ধুদেরকে এবং আমাদের ক্লাসগুলো দেখতে বলবা, ক্লাস দেখে যাতে তারা ডিসিশন নিতে পারে। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি একটু পরবর্তী কোশ্চেনে এবং আমরা শেষের দিকে প্রায় চলে আসছি। তো আমরা এই কোশ্চেনটা দেখবো এখন, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি। যেহেতু আমরা হিসাব বিজ্ঞান শিখতেছি, হিসাব বিজ্ঞান পড়বো, তো আমাদের অবশ্যই জানা লাগবে ভাই যে আসলে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি। যদি এটাই না জানি তাহলে কীভাবে বুঝবো যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি, আসলে কীভাবে জানবো বলো। তার মানে আমরা একদম শুরুতেই পড়ছি যে হিসাব বিজ্ঞানের দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, একটা হচ্ছে মূল বা প্রধান উদ্দেশ্য। প্রাথমিক উদ্দেশ্য কি? প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে তোমার এই যে একটা লেনদেন, এই লেনদেন মানে একটা ঘটনা, এটা যদি লেনদেন হয়, অর্থের অঙ্ক পরিমাপযোগ্য হয়, তাহলে এটা কি করতে হবে, এটা হচ্ছে অবশ্যই তোমার হিসাবের যে প্রাথমিক বই জাবেদায় লিপিবদ্ধ করতে হবে, তাই না? জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। আর যদি এটা হচ্ছে লেনদেন না হয় তাহলে তো এটার হিসাব বিজ্ঞান অন্তর্ভুক্ত হবে না। তার মানে 1 নম্বর কাজ বা প্রাথমিক কাজ হচ্ছে হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা, এবং মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে কি করা, বহিস্থ ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা। তার মানে যারা আগ্রহী ব্যবহারকারী আছে, যারা বহিস্থ ব্যবহারকারী আছে, তাদেরকে তথ্য সরবরাহ করাটাই হচ্ছে মূলত, হিসাব বিজ্ঞানের মূল বা প্রধান উদ্দেশ্য। এখানে দেখতে পাচ্ছি সবাই গ নাম্বার আনসার করে ফেলছো, মানে সবার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার, তাই না? সো এই কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য বা মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে কি করা বলতো, এটা হচ্ছে আগ্রহী ব্যবহারকারী যারা আছে তাদেরকে তথ্য সরবরাহ করা, তাদেরকে তথ্য দেওয়া, এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল বা প্রধান উদ্দেশ্য। ক্লিয়ার? গট ইট ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারছি? ওকে, সো এই যে টার্মগুলো আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম, দেখবা যে প্রিভিয়াসের এই টাইপের প্রশ্ন কিন্তু বেশি আসছে। আর ফাউন্ডেশন ক্লাসগুলোতে তোমাদের আমরা বেসিকটা ট্রাই করব মজবুত করে দেওয়ার জন্য, ঠিক আছে, স্ট্রং করে দেওয়ার জন্য। আর পাশাপাশি হচ্ছে এটা তোমাদেরকে ধরাই দিব যে আসলে কোশ্চেন প্যাটার্নটা কেমন, কোন ইউনিভার্সিটির জন্য কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। সো এই বিষয়গুলোতে যদি তুমি শুরুতে আইডেন্টিফাই করে ফেলতে পারো তাহলে তোমার জন্য অনেক ইজি হবে প্রিপারেশন নেওয়াটা, ঠিক আছে, এবং যে কোনো ইউনিভার্সিটি ভালো করাটা। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, এবং আজকে আমাদের এখানে শেষ হচ্ছে, এটাই লাস্ট কোশ্চেন ছিল। যাই হোক, আমাদের ডিওয়াইসে বাসে যারা এখনও ভর্তি হও নাই, সো দ্রুত ভর্তি হয়ে যাও, তোমাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি ভালো কিছু করার। সো জীবনে হচ্ছে কি অনেক পড়াশোনা করছো, বাট এটাকে প্রপারলি কী করতে হবে, এটাকে প্রপারলি ভালো করে প্রিপারেশন নিয়ে প্রপারলি ইউজ করে তোমার স্বপ্ন পূরণ করতে হবে। পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বড় বড় পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। আর এটার জন্য এই সময়টা যদি তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, সবচেয়ে ক্রুশাল টাইম, সেই জন্য অবশ্যই কী করতে হবে, এই সময়টা প্রপারলি ইউজ করতে হবে। তুমি যদি হচ্ছে এই সময়টা প্রপারলি ইউজ করতে পারো, ইনশাল্লাহ লাইফে তুমি যেই স্বপ্নগুলো দেখতেছো সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবা। ঠিক আছে, 12-13 বছর পরিশ্রম করছো, এই পরিশ্রমের রেজাল্টটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, বাবা মায়ের মুখে হাসি ফুটাতে হবে। সো অবশ্যই প্রত্যেকেই পড়াশোনা শুরু করে দাও। যারা এখনও পড়ো নাই, ভাবতে পারো অনেক সময় আছে বা সময় নাই, তুমি যদি বসে থাকো, ঘোরাফেরা করো, লেট করে প্রিপারেশন শুরু করো, তোমার বন্ধু কিন্তু ঠিকই পড়াশোনা করে সে কিন্তু তোমার সিটটা নিয়ে নিবে। সো এটা হচ্ছে কি অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আমরা জানি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় সুযোগ দুইটাকে কাজে লাগাতে হবে এবং তোমাদের প্রিপারেশন গুছিয়ে দেওয়ার জন্য ওটা তোমাদের সাথে আসি এবং আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। অ্যাডমিশন টাইমে গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমরা ইনশাল্লাহ তোমাদেরকে পড়াশোনার পাশাপাশি বেস্ট একটা গাইডলাইনের মধ্যে রাখবো এবং যাতে হচ্ছে তোমরা সঠিকভাবে প্রিপারেশনটা নিতে পারো। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, আমরা এখানে ক্লাসটি শেষ করব। সো আমরা দুইটা টপিক মোটামুটি সমাপনী দাখিলাটা পুরোটাই কভার করলাম, আর হিসাব বিজ্ঞান পরিচিতির আমরা আংশিক কিছু টার্ম শিখলাম। ঠিক আছে, সে ক্লাসটি কেমন লাগলো ভাই আপুরা? ক্লাসটি কেমন লাগলো? সো এটা তোমরা একটু হেল্পলাইনে ফোন দিবা, ঠিক আছে, একটু হেল্পলাইনে ফোন দিলে ইনশাল্লাহ তোমাকে ডিটেলস বলে দিবে এবং সেখান থেকে জেনে নিবা। ওকে, সো খুব শীঘ্রই পেয়ে যাবে।